আসসালামু আলাইকুম সবাইকে টাইপ ওয়াইজ সিকিউ সলভিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে আর্থিক বিবরণীর যত খ এবং গ এর ম্যাথগুলো আছে সকল খ এবং গ এর ম্যাথগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। তো চলো দেরি না করে আজকের ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা অ্যানালাইসিস টেবিলটা একটু দেখি। তো আমাদের আর্থিক বিবরণীর মধ্যে কিন্তু মেইন তিনটা পার্ট, একটা বিশদায় বিবরণী, একটা মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এবং আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং বিশদায় বিবরণী থেকেই কিন্তু ঘুরে ফিরে তোমার ম্যাথ আসে। এর মধ্যে একটা টাইপ হচ্ছে, টপিক হচ্ছে বিশদায় বিবরণী। তো বিশদায় বিবরণী থেকে বিগত সালগুলোতে 59 বার কোশ্চেন এসেছে, তাই এটার গুরুত্বটা বলার অপেক্ষা রাখে না। যার মধ্যে তোমার টাইপ 2 অর্থাৎ নিট লাভ বা নিট ক্ষতি বের করো এসেছে তোমার 21 বার। নির্দিষ্ট বছরের আয় বিবরণী প্রস্তুত সেবা প্রদানকারী ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী। এটা অনেকে গুরুত্ব দিয়ে করে না, কিন্তু আইরনিক্যালি এখান থেকে কিন্তু অনেক টাইপের কোশ্চেন আসে। মানে এখান থেকে কিন্তু প্রায় তোমার কোশ্চেন আসে। এটা এসেছে 17 বার। তো আমরা টাইপ ভিত্তিক যেগুলো বেশিবার এসেছে সেভাবে আমরা কিন্তু ক্রোনোলজিক্যালি আমরা সলভ করে ফেলবো। তো প্রথমে আমরা সলভ করব নিট লাভ বা নিট ক্ষতি এই টাইপটা। হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করি। তো এখানে বলছে যে মোট লাভ 70,000 টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ বের করো, অর্থাৎ মোট লাভ এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আর্থিক বিবরণীর স্ট্রাকচার কি তোমরা বলো যে মানে কনসেপ্ট ক্লাস লাগবে। কোনো কনসেপ্ট ক্লাস লাগবে না, জাস্ট আমি যা বলছি সেটা মাথায় ঢুকায় নাও। দেখবা প্যাসিভলি এটা সলভ করতে করতে ক্লাসের শেষে দেখবা যে ভাইয়া মুখস্থ তো হয়ে গেছে, এখন তো বুঝতেছি। প্রথমটা একটু ধরতে অসুবিধা হবে, তারপরেরটা থেকে দেখবা ইজিয়ার হয়ে আসতেছে। ঠিক আছে, তো আমি যদি তোমাদেরকে একটু রিভিউ দিই যে আমার সূত্র কি, মোট লাভ। হ্যাঁ, মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় তোমরা খাতায় লিখে ফেলবা। মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় সমান সমান পরিচালন মুনাফা। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাই। আমরা কি পাই? পরিচালন মুনাফা পাই। কি পাই? পরিচালন মুনাফা পাই। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাই। এবং পরিচালন মুনাফার সাথে পরিচালন আয়টা যোগ হয়। পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়টা যোগ হয়। অপরিচালন আয়টা যোগ হয় এবং অপরিচালন ব্যয় বাদ যায়। অপরিচালন ব্যয় বাদ যায়। কিচ্ছু বোঝা লাগবে না, জাস্ট আমার সাথে সাথে মুখস্থ করো। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাই হচ্ছে পরিচালন মুনাফা, এবং পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়টা যোগ হয় এবং অপরিচালন ব্যয়টা বাদ যায়। তাহলে আমরা কি পাই? নিট মুনাফা। তাহলে নিট মুনাফা নির্ণয় করা লাগবে। তো নিট মুনাফা নির্ণয় করতে গেলে আমার প্রথমে কি বাদ দিতে হবে? পরিচালন ব্যয়টা বাদ দিতে হবে। তারপরে কি করতে হবে? অপরিচালন আয় যোগ হবে এবং অপরিচালন ব্যয় বাদ যাবে। তো এখন আমার কাজ হচ্ছে যে রেওয়া মিলের ছক থেকে পরিচালন ব্যয়টা খুঁজে বের করা। ঠিক আছে, প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। নগদ ব্যাংক জমা হচ্ছে চলতি সম্পদ। এভাবে প্রথমে অ্যানালাইসিস করতে হবে। নগদ ব্যাংক জমা কি? চলতি সম্পদ। প্রারম্ভিক মজুত পণ্য কি? বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয় ও বিক্রয় কি? ক্রয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য লাগে, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে ক্রয় লাগে, আর বিক্রয় হচ্ছে নিট বিক্রয় বের করতে লাগে। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব বের করার জন্য লাগে, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব বের করার জন্য লাগে। ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। হ্যাঁ, ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আর ঋণের সুদ, ক্রেডিট জেরের সুদ হচ্ছে ডেবিট, অর্থাৎ ঋণের সুদ হচ্ছে তোমার অপরিচালন ব্যয়। আর এটা হচ্ছে 7 পর্যন্ত দেওয়া আছে। 7, 8, 9, 10, 11, 12, বাকি 6 মাসেরটা হচ্ছে ঋণের সুদের বকেয়া আছে। হ্যাঁ, তো বকেয়া ঋণের সুদ কি? ঋণের সুদ যদি ব্যয় হয়, ঋণের সুদ যদি অপরিচালন ব্যয় হয়, তো ব্যয়ের বকেয়া, অগ্রিম ব্যয় হচ্ছে চলতি সম্পদ, আর ব্যয়ের বকেয়া হচ্ছে চলতি দায়। তো দীর্ঘমেয়াদী দায়ের পাশে চলতি দায় হবে, যেহেতু এটা হচ্ছে সমন্বয় রেওয়া মিলের মধ্যে আছে। সমন্বয় দুই ভাবে বসতে পারে, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে রেওয়া মিলের মধ্যে। ঠিক আছে, মজুরি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে লাগে। বেতন হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে। এখানে বলা হয়েছে বেতন হচ্ছে 10 মাস, তার মানে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, তার মানে এটা সমন্বয় আছে। 10 মাসের বেতন দেওয়া আছে, তার মানে 2 মাসের বেতন বকেয়া আছে। তো খরচের বকেয়া কি? চলতি দায়, তার মানে পরিচালন ব্যয় আর চলতি দায়। বিজ্ঞাপন পরিচালন ব্যয়। আসবাবপত্র স্থায়ী সম্পদ, আমি সব শর্ট ফর্ম লিখতেছি।
প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ, প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়, বিনিয়োগ হচ্ছে সম্পদ, হ্যাঁ, অন্যান্য সম্পদ, অন্যান্য সম্পদ। সমাপনী মজুদ পণ্য এখানে বলছে যে 55,000 টাকা মূল্যায়নের পর 15,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। তো আগুনে বিনষ্ট পণ্য হচ্ছে তোমার অপরিচালন ক্ষতি, অপরিচালন ব্যয় আর কি, হ্যাঁ, অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়। নমুনা মাফিক পণ্য বিতরণ, ক্রয় এবং বিক্রয় থেকে বাদ যায় বিজ্ঞাপনের 1/3 অংশ অবলোপন করো। তো এটা বিজ্ঞাপনের সাথে আছে, তো এটার স্টার্ট দিয়ে দিবা। যেগুলো তোমার সমন্বয় আছে নিচে, সেটা পাশে স্টার্ট দিয়ে দিলে বুঝতে পারবা এটা হুট করে হিসাব করা যাবে না, এটার অবশ্যই সমন্বয় আছে। তো 1/3 অংশ অবলোপন করতে বলছে, তো এটা সমন্বয় যেহেতু আছে, তো এখানে স্টার্ট দিয়ে দিলাম। প্রাপ্য হিসাবে 2,500 টাকা আদায়যোগ্য নয়, তার মানে এটা হচ্ছে অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনা হচ্ছে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় এখানে লিখলে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো। তো অনাদায়ী পাওনা নির্ণয় সিস্টেমকে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ঠিক আছে। তো এটা পরিচালন ব্যয় আসবে, এটা পরিচালন ব্যয় আসবে। আসবাবপত্রের উপর অবচয় পরিচালন ব্যয় আসবে, পরিচালন ব্যয় আসবাবপত্রের উপর অবচয়। আসবাবপত্রের এখানে স্টার্ট দাও আর কমা দিয়ে লেখো পরিচালন ব্যয়। তো এই হচ্ছে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে ফেললাম, হ্যাঁ। এখন আমরা চলো সিস্টেমেটিক্যালি কিভাবে আমরা সলভ করব। মোট লাভ, আমি কি বলছিলাম, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ যাবে, অপরিচালন আয় যোগ হবে, অপরিচালন ব্যয় বাদ যাবে। এখানে কোনো অপরিচালন আয় আছে নাই, ও অপরিচালন আয় নাই, হ্যাঁ। তো পরিচালন ব্যয় বাদ, অপরিচালন ব্যয় বাদ, যেটা পাবো সেটা হচ্ছে নিট মুনাফা বা ক্ষতি। চলো আমরা অ্যান্সারে চলে যাই। এই যে দেখো প্রথমে কি আছে, মোট লাভ। মোট লাভ কোথা থেকে পাইছি, প্রশ্নে দেওয়া আছে কত, 70,000 টাকা। এখন আমি কি বলছিলাম, মোট লাভ থেকে কি বাদ যায়, পরিচালন ব্যয় বাদ যায়। মোট লাভ থেকে কি বাদ যায়, পরিচালন ব্যয়টা বাদ যায়। পরিচালন ব্যয় বাদ দিলে আমরা কি পাই, পরিচালন মুনাফা পাই। পরিচালন মুনাফার সাথে কি যোগ হয়, অন্যান্য আয়, অর্থাৎ অপরিচালন আয় যোগ হয়, অপরিচালন আয় যোগ হয় এবং অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় বাদ যায়, হ্যাঁ। এই যে অন্যান্য আয় হচ্ছে অপরিচালন আয় আর অন্যান্য ব্যয় হচ্ছে অপরিচালন ব্যয়, ঠিক আছে। এটা হচ্ছে অপরিচালন আয় আর অপরিচালন ব্যয়। তো এখানে বিনিয়োগ হচ্ছে ডেবিট, হ্যাঁ। বিনিয়োগের সুদ যেহেতু আছে, তো বিনিয়োগের সুদ হচ্ছে অপরিচালন আয়, অপরিচালন আয়। তো এটা বলছিলাম, এই দেখো অন্যান্য সম্পদ, হ্যাঁ, অন্যান্য সম্পদ আর বিনিয়োগের সুদ যেহেতু আছে, তো এটা অপরিচালন আয়, ওকে। আবার ঋণেরও তোমার সুদ আছে, ঋণের এখানে সুদ আছে, ঋণের যেহেতু সুদ আছে, তো ক্রেডিট জেরের সুদ ডেবিট, ক্রেডিট জেরের সুদ ডেবিট। তো ক্রেডিট জেরের সুদ ডেবিট, এটা কি হবে তোমার অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়। তারপর নিচে একটা আছে এই যে আগুনে বিনষ্ট পণ্য, অপরিচালন ব্যয়। তো আমরা সবকিছু পেয়ে গেলাম। তো এখন আমরা কিভাবে, দেখো এই যে অ্যানালাইসিসটা করলাম, এই অ্যানালাইসিসটা কিভাবে এখন কাজে দিবে। তো দেখো আমরা কি করলাম, মোট লাভ এখানে দিলাম, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ যাবে। এখন আমার পরিচালন ব্যয় কোনগুলো আছে এটা আমার খুঁজতে হবে। তো দেখো পাশে পরিচালন ব্যয় কোথায় লেখা আছে, এখানে চলতি সম্পদ, বিক্রিত পণ্যের ব্যয়, এগুলো আসবে না। পরিচালন ব্যয় কই আছে, এই যে বেতনের এখানে পরিচালন ব্যয় দেখো লেখা আছে, কি আছে, পরিচালন ব্যয় লেখা আছে। তো পরিচালন ব্যয় লেখা আছে, পাশে হচ্ছে তোমার 10 মাস দেওয়া আছে। তো বেতনটা আগে কাউন্ট করতে হবে, হ্যাঁ। বেতনটা কত আমার, বেতন হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা হচ্ছে 10 মাসের দেওয়া আছে। তো 1 মাসের কত, 2 মাসের, অর্থাৎ 2 মাসের বকে আছে। তো বেতনের সাথে সবসময় মেইন কথা, এখানে একটা জিনিস মাথায় রাখবা, বিশদায় বিবরণীতে হিসাব করার ক্ষেত্রে বকেয়া সবসময় যোগ হয় এবং অগ্রিম সবসময় বিয়োগ হয়। একটু লিখে রাখো, বকেয়া সবসময় যোগ হয়, বকেয়া যোগ হয়, অগ্রিম বিয়োগ হয়, অগ্রিম বিয়োগ হয়। একটু মাথায় রাখলে হবে, কিসের সাথে যোগ হয় কিসের সাথে বিয়োগ হয় সেটা পরে দেখবা। বকেয়া সবসময় যোগ হয়, অগ্রিম বিয়োগ হয়, লিখছো, ওকে। এখন আসো, তো আমি কি বলছিলাম, পরিচালন ব্যয় আমি বাদ দিব। তো আমি অ্যানালাইসিস করে যেখানে যেখানে পরিচালন ব্যয় লিখছি, ওই পরিচালন ব্যয় ওভাবে আমার হিসাব করে ফেলতে হবে। যে বেতন আমার হচ্ছে পরিচালন ব্যয়, তো পরিচালন ব্যয় বেতন লিখলাম প্রথমে প্রথম ঘরে 30,000 টাকা, কোন ঘরে লিখলাম, প্রথম ঘরে লিখলাম, হ্যাঁ। তো 30,000 টাকা প্রথম ঘরে কেন লিখলাম, মোট লাভ কেন 3 নাম্বার ঘরে লিখলাম, মোট লাভ অলরেডি ফাইনাল অ্যামাউন্টটা দিয়ে দেওয়া আছে,
হ্যাঁ, মোট লাভ হচ্ছে আমার ফাইনাল অ্যামাউন্ট, তাই আমার তৃতীয় ঘরে দেওয়া হয়েছে। আর পরিচালন ব্যয় হচ্ছে যখন ফাইনালটা পাবো এই যে হিসাব নিকাশ করে যখন ফাইনালটা পাবো তখন আমরা থার্ড ঘরে দিব, ফাইনাল অ্যামাউন্টটা আমরা থার্ড ঘরে দিব। হ্যাঁ, আর এই দেখো বেতনের সাথে বেতন পরিচালন ব্যয় আমরা বের করব, বেতনের সাথে বকেয়া যোগ হয়েছে। তো এই যে তোমার সাব টপিকগুলো আছে বেতনের সাথে যেহেতু আরো যোগ বিয়োগের ব্যাপার আছে, তাই আমরা ফার্স্ট ঘরে বসালাম। ফার্স্ট ঘরে বসায় আমার টোটাল বেতন কত? 36,000 টাকা। আমার কি টোটাল বেতন 30,000 টাকা? না। হ্যাঁ, তো এটার 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 যে ফাইনাল অ্যামাউন্ট, বেতনের ফাইনাল অ্যামাউন্ট সেকেন্ড ঘরে, বেতনের ফাইনাল অ্যামাউন্ট সেকেন্ড ঘরে। হ্যাঁ, আর বেতনের মধ্যে যদি সমন্বয় থাকে ফার্স্ট ঘরে। প্রথমে কত ছিল বেতন? 30,000 টাকা। বেতনের সাথে যদি কিছু না থাকতো আর এই 30,000 টাকাটা তোমার মাঝখানে দিতে হতো। বুঝতে পারছো আমার কথা? তো বেতন 30,000 টাকা, বকেয়া কিভাবে 6,000 টাকা বের করলাম? বকেয়া কিভাবে 6,000 টাকা বের করলাম? 30,000 ভাগ 10 কত? 3,000 টাকা। যদি 10 মাসের বেতন 30,000 টাকা হয়, যদি 10 মাসের বেতন 30,000 টাকা হয়, তাহলে এক মাসের কত? 30,000 ভাগ 10 কত? 3,000 টাকা। তাহলে 2 মাসের কত? 3,000 গুণ 2 সমান 6,000 টাকা। ঠিক আছে, তো বকেয়া 6,000 টাকা, 30,000 যোগ 6,000। এখানে তোমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিবা যে এই হিসাবটা কিভাবে হয়েছে। 30,000 ভাগ 10 হ্যাঁ গুণ 2 লিখে দিবা। এখানে লিখে দিলে আর কোনো ঝামেলা থাকবে না, নিচে নোটও লেখা লাগবে না তোমার। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে? এই যে পরিচালন ব্যয় দিলাম, লিখলাম, তারপরে কেটে দিবা। তোমাদেরকে বলছিলাম একটা শর্টকাট টেকনিক বলবো, এই যে টেকনিক। প্রথমে অ্যানালাইসিস করে ফেলবা, তারপরে যা যা লাগবে যা ধরে ধরে বের করবা। প্রথম পরিচালন ব্যয় কি ছিল? বেতন। তো বেতনের কাজ শেষ, তো পরিচালন ব্যয় কেটে দিবা। এখানে আমি লাল কালি দিয়ে কেটে দিই, এই যে কেটে দিছো। তারপরে পরিচালন ব্যয় আমার কি আছে? দেখো বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপন পরিচালন ব্যয়। হ্যাঁ, তো বিজ্ঞাপন কত? বিজ্ঞাপনের পাশে কি দেওয়া? স্টার্ট দেওয়া। তার মানে বুঝবো বিজ্ঞাপনে কোনো কিছু আছে, সমন্বয় আছে। তো সমন্বয় থাকলে কোন ঘরে যাবে? ফার্স্ট ঘরে যাবে। তো বিজ্ঞাপন কত? 15,000 টাকা। বিজ্ঞাপন কত? 15,000 টাকা। এখানে আমার স্টার যেহেতু আছে তার মানে বিজ্ঞাপনে অবশ্যই সমন্বয় আছে। তো বলছে বিজ্ঞাপনের 1/3 অংশ অবলোপন করো। তো অবলোপনের টাকাটা আমার বাদ যাবে। তাহলে 15,000 গুণ 1/3। হ্যাঁ, 15,000 গুণ 1/3, তাহলে 15 ভাগ 3 হচ্ছে 5,000। তাহলে 5,000 গুণ 1 5,000। তাহলে 5,000 টাকাটা মাইনাস করতে হবে 15,000 টাকা থেকে, যেহেতু অবলোপন করতে বলছে। হ্যাঁ, তো এই যে দেখো তোমার এই যে বিজ্ঞাপন, হ্যাঁ বিজ্ঞাপনের থেকে বিলম্বিত বাদ দিছে কত? বিলম্বিত বাদ দিছে হচ্ছে 14,000 টাকা। কত দিছে? 14,000 টাকা। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবা তোমরা, এখানে বলছে 1/3 অংশ অবলোপন করো, তার মানে তোমার বিলম্বিত টাকাটা বের করতে হবে। হ্যাঁ, বিলম্বিত টাকাটা বের করতে হবে। তো তোমার 15,000-এর 2/3, হ্যাঁ 15,000-এর 2/3, এটা হচ্ছে তোমার বিলম্বিত টাকার পরিমাণ, বিলম্বিত টাকার পরিমাণ। হ্যাঁ, তো তোমার টোটাল কত আসতেছে? টোটাল আসতেছে 15,000। 15,000-এর সাথে তোমার আরো বিজ্ঞাপন আছে, পণ্য বিতরণ যোগ হবে। দেখো এখানে নমুনা মাফিক পণ্য বিতরণ, এই যে দেখছো, এই যে নমুনা মাফিক পণ্য বিতরণ 6,000 টাকা। এই যে এখানে পরিচালন ব্যয় কিন্তু দেওয়া আছে, এই যে পরিচালন ব্যয়। তো পণ্য বিতরণের তোমার কি কি হয়? পণ্য বিতরণে একবার ক্রয় থেকে বাদ যায়, আর একটা হচ্ছে বিজ্ঞাপনের সাথে যোগ হয়, কারণ পণ্য বিতরণ কিন্তু এক ধরনের বিজ্ঞাপন খরচ। ঠিক আছে, তো তোমার বিজ্ঞাপনে 15,000-এর সাথে 6,000 যোগ হবে, কারণ এই পণ্য বিতরণও কিন্তু এক ধরনের বিজ্ঞাপন, পণ্য বিতরণ এক ধরনের বিজ্ঞাপন। তাই 15,000-এর সাথে 6,000 যোগ হয়েছে, কত হলো? 21,000 টাকা। কত হয়েছে? 21,000 টাকা। আর এখানে বলছে যে 1/3 অংশ বিলম্বিত করো। তো এখন হচ্ছে 21,000-এর উপর তোমার বিলম্বিত করতে হবে, যেহেতু টোটাল বিজ্ঞাপন খরচ 21,000 টাকা। 21,000-এর 1/3 কত আসে? 21,000 গুণ 1/3 আসে হচ্ছে 7,000 টাকা। তো অবলোপনের পরিমাণ হচ্ছে 7,000 টাকা, আর বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ হচ্ছে তোমার 21,000 গুণ 2/3, অর্থাৎ 14,000 টাকা হচ্ছে বিলম্বিত। তো এখানে বলছে তোমার অবলোপন করতে বলছে। তো অবলোপন করতে বললে তুমি বিলম্বিত বের করবা। হ্যাঁ, আর যদি বিলম্বিত থাকে তাহলে অবলোপন বের করবা, অর্থাৎ উল্টাটা।
অবলোপন থাকলে বিলম্বিত বের করবা। অবলোপন করো যদি বলে তাহলে হচ্ছে বিলম্বিতটা মাইনাস দিতে হবে। অবলোপন করো থাকলে বিলম্বিত মাইনাস দিতে হবে, আর বিলম্বিত থাকলে অবলোপন মাইনাস দিতে হবে। ঠিক আছে, অবলোপন করো যদি থাকে, এটা লিখে নাও, অবলোপন যদি থাকে তাহলে বিলম্বিত অংশটা বিয়োগ দিতে হবে। অবলোপন থাকলে বিলম্বিত অংশটা বিয়োগ দিতে হবে, আর যদি বিলম্বিত করো থাকে তাহলে অবলোপনের অংশটা বিয়োগ দিতে হবে। আচ্ছা, এখানে বলছো অবলোপন করো, তো অবলোপন করো বললে তোমার কি হবে, বিলম্বিত অংশটা বাদ দিতে হবে। তো বিলম্বিত অংশ কোনটা, বিলম্বিত অংশ হচ্ছে এই যে 21,000 হচ্ছে টোটাল অ্যামাউন্ট, 3 থেকে 1 বাদ দিলে, 3 থেকে 1 বাদ দিলে আমি তোমাদের বলছিলাম যে বিলম্বিতের জন্য তোমার বিয়োগ হবে, হর থেকে লব বিয়োগ যাবে। 21,000-এ 2/3 অংশ হচ্ছে বিলম্বিত, বিলম্বিত। তো বিলম্বিত অংশটা তোমার বাদ যাবে, কত হয় 14,000। তো 14,000টা তোমার বাদ যাবে, 21,000 থেকে 14,000 বাদ যাবে। বাদ গেলে কত টাকা থাকতেছে 7,000। আর তোমাদের এরকম বিলম্বিতটা বাদ লেখা লাগবে না, অনেক জায়গায় দেখবে বাদ লেখা আছে, যোগ লেখা আছে, যেরকম যোগ লেখা আছে এরকম যোগ বাদ দেওয়া লাগবে না, তো সাইন দিয়ে দিবা। আর এক্ষেত্রে এখানের ক্ষেত্রে তোমার বোঝার জন্য তুমি যেগুলো হচ্ছে বিয়োগ সেগুলো মাইনাস দিয়ে দিবা। হ্যাঁ, এই যে দেখো এই বিলম্বিতটা বিয়োগ হয়েছে, এটা মাইনাস, ব্র্যাকেট সাইন দিয়ে দিবা। হ্যাঁ, এখানে আবার মাইনাস সাইন দিও না, এখানে ব্র্যাকেট দিবা। তো 21,000 থেকে 14,000 গেলে কত থাকে 7,000 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো, না বুঝলে আবার বুঝে। আমাদের বেতনটা তো বুঝেছি আমরা, ওকে। তো কি বুঝিনি, বিজ্ঞাপন বুঝিনি। বিজ্ঞাপন কত ছিল 15,000 টাকা, এতটুক তো বুঝছি। তো এখানে স্টার আছে, তার মানে কি বিজ্ঞাপনের সাথে আরো সমন্বয় আছে। তো এখানে আমার সমন্বয় কি ছিল, পণ্য বিতরণ, পণ্য বিতরণ 6,000 টাকা। তো পণ্য বিতরণ এক ধরনের কি বিজ্ঞাপন, তার মানে বিজ্ঞাপন খরচ আমার 15,000 টাকা না, 15,000-এর সাথে আরো 6,000 যোগ হবে, কারণ বিজ্ঞাপন খরচ পরবর্তীতে পণ্য বিতরণ করছে, তার মানে এটা এক ধরনের বিজ্ঞাপন খরচ, তাই এটার সাথে যোগ হবে 21,000। তো 21,000-এর উপর তোমার কাউন্ট করতে হবে। এখানে বলছে 1/3 অংশ অবলোপন করো। আমরা কি বুঝেছি যে অবলোপন করো বললে আমার বিলম্বিত অংশটা বিয়োগ দিতে হবে, অবলোপন করো বললে বিলম্বিত অংশটা বিয়োগ দিতে হবে, আর বিলম্বিত করো বললে অবলোপন অংশটা বিয়োগ দিতে হবে। বোঝা গেল? তো এই যে এখানে আমরা পণ্য বিতরণ যোগ করলাম, কত হলো 21,000। 21,000-এ কি অংশটা বিয়োগ দিয়েছি, বিলম্বিত অংশটা বিয়োগ দিয়েছি। কিভাবে বের করেছি, এই যে 21,000-এর 2/3 অংশ, 21,000-এর 2/3 অংশ দিলেই আমার 14,000 টাকা বের হয়ে যাচ্ছে। এখানে ব্র্যাকেট দিয়ে দেখাই দিলেই পরবর্তীতে তোমার টিকা দেওয়া লাগবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে আর কি কি আছে, পরিচালন ব্যয়, এটাও শেষ, এটাও শেষ পরিচালন ব্যয়। আর কি এখানে আসবাবপত্রের অবচয় আছে। হ্যাঁ, এই যে পরিচালন ব্যয় দেওয়া আছে আসবাবপত্রে, এই যে নিচে 10% অবচয়, এখানে স্টার্ট দেখছি, এখানে পরিচালন ব্যয় দেখছি, তার মানে পরিচালন ব্যয় আছে এখানে। আসবাবপত্রের 10% কত হয়, আসবাবপত্র 50,000, 50,000-এর 10% কত 5,000 টাকা। তো 5,000 টাকা অবচয় ডিরেক্ট আমরা পেয়ে যাচ্ছি, ওটা সেকেন্ড ঘরে যাবে। দেখো সেকেন্ড ঘরে গেছে কিনা, এই যে দেখো আসবাবপত্রের অবচয়, দেখছো এই যে আসবাবপত্রের অবচয় 5,000 টাকা ডিরেক্ট সেকেন্ড ঘরে দিছে, এটা কি আর ফার্স্ট ঘরে আসছে, আসেনি। তো আসবাবপত্রের অবচয় পরিচালন ব্যয় এটার আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এটা ক্রোনোলজিক্যালি আসবো, ওখানেরটা পরে আমরা হিসাব করব। তো আর কি রেওয়া মিলের মধ্যে পরিচালন ব্যয় আছে, নাই। এখন আমরা সমন্বয়ের মধ্যে পরিচালন ব্যয় খুঁজবো। তো সমন্বয়ে দেখো এই যে আর একটা পরিচালন ব্যয় আছে, এই যে পরিচালন ব্যয় কোনটা বের করছিলাম, এই যে পরিচালন ব্যয় কোনটা বের করছিলাম, এই যে প্রাপ্য হিসাবের 2,500 টাকা আদায়যোগ্য নয়, 2,500 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% সঞ্চিতি তৈরি করো। এটাও কি তোমার পরিচালন ব্যয়। তো দেখো এই দুইটাই তোমার হচ্ছে পরিচালন ব্যয় লেখা আছে, তার মানে এটা হবে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর এখানে যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকতো তাহলে সেটা বিয়োগ যেহেতু। আমি এটার একটা ম্যাথ করেছি তোমার এমসিকিউতে। হ্যাঁ, তো দেখো এই যে অনাদায়ী দেনা কত 2500, অনাদায়ী দেনা কত 2500। হ্যাঁ, এখানে বলছে যে প্রাপ্য হিসেবে 2500 টাকা আদায়যোগ্য নয়, এটা হচ্ছে অনাদায়ী দেনা। তো এটার সাথে অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করতে হবে। এখন সঞ্চিতিটা কিভাবে নির্ণয় করব, এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তো এখানে বলছে প্রাপ্য হিসাব, অবশিষ্ট প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাবটা কোথায় ভাইয়া, প্রাপ্য হিসাব হচ্ছে এই যে প্রাপ্য হিসাব। হ্যাঁ, এই যে প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাবের পাশে স্টার দিবা, তার মানে বুঝবা এখানে প্রাপ্য হিসাবের সমন্বয় আছে, যেটা সমন্বয় আছে সেটার পাশে স্টার দিবা। তো প্রাপ্য হিসাব কত 42,500। তো 42,500-র মধ্যে 2500 টাকা আদায়যোগ্য নয়। তো 42,500 দাও, 500-এর মধ্যে কি প্রাপ্য হিসাব কি 42,500, হ্যাঁ 42,500।
2500 টাকা আদায়যোগ্য নয়, কত থাকলো 40,000। তো বলছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা। তো 40,000-এর 5% কত 2,000 টাকা। তো দেখো এখানে কি হয়েছে 2,000 টাকা যোগ হলো। এই যে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতিটা কিভাবে বের করছো এটা এখানে দিয়ে দিবা যে প্রাপ্য হিসাব ছিল কত, প্রাপ্য হিসাব ছিল 42,500 টাকা। 42,500 টাকার মধ্যে আমি কত টাকা আর পাবো না, এখানে বলছে যে 2500 টাকা আদায়যোগ্য নয়, আমার জাস্ট আদায়যোগ্য টাকাটা বের করতে হবে। এখন তোমাদের আরো সহজভাবে বুঝাই দিই, তুমি আমার কাছ থেকে কত টাকা পাও, তুমি আমার কাছ থেকে পাও হচ্ছে 42,000 টাকা, 42,500 টাকা। এর মধ্যে আমি বলছি আমি তোমার 2,500 টাকা দিব না, তার মানে তুমি অ্যাকচুয়ালি এখন কত পাচ্ছ 40,000 টাকা পাচ্ছ। তো এই যে 40,000 টাকা এইভাবে হিসাব হচ্ছে 42,500 মাইনাস 2500 অর্থাৎ অনাদায়ী পাওনা 2500 টাকা। এইটার উপর তোমার 5% ফান্ড রাখতে হবে, যে আমি তোমার 2500 টাকা মেরে দিব, মেরে দিয়ে এটার উপর তুমি আগের থেকে, তুমি যেহেতু হিসাবি মানুষ তুমি আগে থেকে 5% ফান্ড রাখলা, যে স্যার টাকা মেরে দিচ্ছে, স্যারের টাকা যদি মেরে দেয়, আমার 2500 টাকা মেরে দেয়, এটার উপর আমি 5% ফান্ড রাখবো। স্যার যদি 2500 টাকা মেরে দেয়, আমি 2,000 টাকা ফান্ড রাখলাম। হ্যাঁ, এই হচ্ছে তোমার হিসাব। তো অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনার সাথে অনাদায়ী দেনা সঞ্চিতিটা যোগ হয় 4,500। যেহেতু এখানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই, আচ্ছা ওকে ফাইন, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি, যেটা রেওয়া মিলের ভিতর থাকে সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। লিখে নাও, যেটা রেওয়া মিলের ভিতর থাকে, রেওয়া মিলের ছকের ভিতর দেওয়া থাকে যেই অনাদায়ী পাওনা সঞ্চিতিটা, সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা লিখে নাও, রেওয়া মিলের ভিতর যেটা থাকে সেটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আর সমন্বয় যেটা থাকে সেটা সবসময় নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। লিখে নিতে পারো, সমন্বয়ের ভিতর যেটা থাকে সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, আর রেওয়া মিলের ভিতর যেটা থাকে সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। বোঝা গেল? যেহেতু এখানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই, তাই আমরা এটা দিলাম না। হ্যাঁ, তো পরিচালন ব্যয় সব শেষ হয়ে গেল, এই পরিচালন ব্যয়, এই পরিচালন ব্যয় শেষ। আর কি পরিচালন ব্যয় আছে? নাই। তো আমরা হিসাব করে ফেলি। অনাদায়ী দেনা 2500, 2500-এর সাথে যোগ নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি 2,000, টোটাল 4,500। তো এখানে 36,000, 7,000, 4,500 আর 5,000 যোগ করলে কত হয় 52,500। এই 52,500টা কি, 52,500 হচ্ছে আমার পরিচালন ব্যয়। হ্যাঁ, তো আমরা কি জানি, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পাবো। যেটা পাবো সেটা হচ্ছে পরিচালন মুনাফা। এই যে দেখো, পরিচালন মুনাফা পাচ্ছি, এই 17,500 টাকা হচ্ছে আমার পরিচালন মুনাফা। হ্যাঁ, পরিচালন মুনাফা, এই যে পরিচালন মুনাফা হচ্ছে 17,500 টাকা, পরিচালন মুনাফা হচ্ছে 17,500 টাকা। তো এখন আমরা কি সূত্র জানি, যে পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ হয় এবং অপরিচালন ব্যয় বাদ যায়। তো অপরিচালন আয় আমরা কিভাবে বের করব, যে ডেবিট জেরের সুদ হচ্ছে ক্রেডিট, এই যে বিনিয়োগ হচ্ছে ডেবিট, এই ডেবিট জেরের সুদ হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, তো এখানে আমরা দেখো এই যে বিনিয়োগের সুদটা যোগ করেছি। হ্যাঁ, বিনিয়োগের সুদটা যোগ করেছি তোমার কিসের সাথে, অপরিচালন মুনাফার সাথে। 5,000 টাকা হচ্ছে। তো বিনিয়োগের সুদটা আমরা কিভাবে বের করব, হ্যাঁ এখানে 50,000 টাকা আছে, 50,000 মার্চ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10 মাসের। হ্যাঁ, আচ্ছা 50,000 গুণ 12%, 6,000। হ্যাঁ, 6,000 ইন্টু 10 ভাগ 12, 5,000। এই তো ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে একটু বোঝার ব্যাপার আছে। 5,000 টাকা আমরা কিভাবে বের করলাম, 5,000 টাকা আমরা কিভাবে বের করলাম, দেখো নরমালি কি হবে, বিনিয়োগের সুদটা কি, বিনিয়োগের সুদটা হচ্ছে আমার কি অপরিচালন আয়। এতটুকু তো কারো কোনো প্রবলেম না, বিনিয়োগ ডেবিট এবং বিনিয়োগের সুদ ক্রেডিট, অর্থাৎ 50,000-এর 12% হচ্ছে আমার কি অপরিচালন আয়। এতটুক তো ক্লিয়ার। তো 50,000-এর 12% কত আসে, 50,000-এর 12% আসে হচ্ছে 6,000 টাকা। তো এখন আমাকে হিসাব করতে হবে যে বিনিয়োগের সুদ আমার কত মাসের ধরতে হবে। তো এখানে 3 আছে। হ্যাঁ, তো 3 সহ 1-3 আছে। এখানে যদি 31 অর্থাৎ মাসের শেষ থাকলো, তাহলে 4 থেকে কাউন্ট হতো। এটা একটু মাথায় রাখবা। তারিখ যেটা আছে, তারিখ যদি 1 থাকে তাহলে ওই মাস সহ হিসাব করতে হবে, আর তারিখ যদি 31 বা 30 থাকে তাহলে পরের মাস থেকে হিসাব করতে হবে। এখানে 3 যেহেতু আছে, তাহলে 3, 4, 5, 6, 7,
8 9 10 11 12 10 মাস, 10 মাসের বিনিয়োগের সুদ আমার কাউন্ট করতে হবে। তাহলে 10 মাসের বিনিয়োগের সুদ কাউন্ট করো, কিভাবে কাউন্ট করবা আমি বলে দিচ্ছি। 10 মাসের বিনিয়োগের সুদ, বিনিয়োগ কত ছিল 50,000, 50,000-এ কত পার্সেন্ট 12%, তাই তো? এই যে বিনিয়োগ হচ্ছে 50,000, 50,000-এর 12% ইন্টু আমরা কি বলছি 10 মাস কাউন্ট করব, 10 মাসের বিনিয়োগের সুদ কাউন্ট করব ইন্টু 10/12, এই হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমরা কত আসে 50,000 গুণ 12% গুণ 10/12, 5,000 টাকা আসে। তো এই 5,000 টাকা হচ্ছে আমার বিনিয়োগের সুদ, 5,000 টাকা হচ্ছে আমরা কি বিনিয়োগের সুদ। যেহেতু 10 মাস আছে, হিসাব হয়েছে 10 মাস পর্যন্ত, বিনিয়োগ 12%, এই 1/3/23 তারিখ থেকে শুরু হয়েছে, তো বাকি 10 মাসেরটা কাউন্ট হবে। 1/3 অর্থাৎ মার্চ মাসের আগ পর্যন্ত আর কাউন্ট হবে না, 10 মাসেরটা কাউন্ট হবে। জানুয়ারি ফেব্রুয়ারিটা কাউন্ট হবে না, জানুয়ারি ফেব্রুয়ারিটা কাউন্ট হবে না, বাকি 10 মাসেরটা হিসাব হবে। ঠিক আছে? তো এখানে 3 1/3 যেহেতু আছে, তো 3 সহ কাউন্ট করবে, 3 4 5 6 7 8 9 10 11 12, 10 মাসেরটা হিসাব করতে হবে, তাই 10/12 হয়েছে। আর যদি এখানে 31 দিন থাকতো, 31 দিন থাকতো, তাহলে 4 থেকে হিসাব হতো, তখন 9/12 হতো। বুঝতে পারছো হিসাব? আচ্ছা, ওকে ফাইন। তাহলে পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় বা অন্যান্য আয় যেটা বলো না কেন, অন্যান্য আয়ের আরেক নামই অপরিচালন আয়। তো পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় যোগ করলাম, অপরিচালন আয় কত পেলাম 5,000 টাকা পেলাম, টোটাল কত হলো 22,500। হ্যাঁ, তো অপরিচালন আয় আমরা বের করে ফেলছি, তো অপরিচালন আয় আমরা কেটে দিব, যেটা বের করে ফেলবো এটা কেটে দেবো। এখন কি বাদ দিব? অপরিচালন ব্যয়। তো অপরিচালন ব্যয় কই আছে দেখো, এটাও কিন্তু আমার অপরিচালন ব্যয়। আমি কি বলছি যে সকল প্রকার, একটু লিখে নাও, সকল প্রকার ডেবিট জেরের সুদ, জেরের সুদ, ডেবিট জেরের সুদ অপরিচালন আয়, অপরিচালন আয়। আর সকল প্রকার ক্রেডিট জেরের সুদ, ক্রেডিট জেরের সুদ অপরিচালন ব্যয়। তো এখানে বিনিয়োগ ছিল ডেবিট, ডেবিট জেরের সুদ হয়েছে অপরিচালন আয়, আর ঋণ হচ্ছে ক্রেডিট, ক্রেডিট মানে দায়। হ্যাঁ, এই জন্য ক্রেডিট হয়েছে। তো ক্রেডিট জেরের সুদ যেহেতু আছে, মানে ক্রেডিট জেরের সুদ হচ্ছে কি অপরিচালন, ক্রেডিট জেরের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়। এই যে দেখো অপরিচালন ব্যয় লেখা আছে, এই যে অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়টা এখন আমরা বের করব। 80,000-এর 10% হচ্ছে 8,000 টাকা। হ্যাঁ, তো 80,000-এর 10% হচ্ছে 8,000 টাকা। তো 8,000 টাকা তো এখানে কাউন্ট হবে না, কারণ এখানে ইয়া আছে তোমার তারিখ আছে। হ্যাঁ, এখানে কত তারিখ থেকে কাউন্ট হবে দেখো, 7 1 যেহেতু আছে, তার মানে 7 সহ কাউন্ট হবে, 7 8 9 10 11 12, 6 মাসের কাউন্ট হবে। হ্যাঁ, তাহলে 6/12। হ্যাঁ, 8,000 গুণ 6/12, অর্থাৎ এটা এভাবে হিসাব হবে যে ঋণের সুদটা, তোমরা পাশে ব্র্যাকেট দিয়ে হিসাবটা লিখে দিবা, পাশে ব্র্যাকেটে হিসাবটা লিখে দিচ্ছি আমি। ঋণের সুদ কত, ঋণ কত, ঋণ হচ্ছে 80,000, 80,000-এর 10%। হ্যাঁ, 80,000-এর 10%, 80,000-এর 10%, 80,000-এর 10% কত মাসের হিসাব হবে 6, কত 6, 700, 7 8 9 10 11 12, 6, 6/12। হ্যাঁ, 6 মাসের হিসাব হবে সুদটা। তাহলে এটা হিসাব করে ফেলো কত আসে, 80,000-এর 10%, 10% কত 8,000, 8,000 গুণ 6/12 কত আসে 4,000 টাকা। এই দেখো 4,000 টাকা, ঠিক আছে, এই যে 4,000 টাকা। ওকে, বোঝা গেল? তো এটা গেল অপরিচালন ব্যয়। তো অপরিচালন ব্যয় যেহেতু নির্ণয় করে ফেলছি, কেটে দাও, কেটে দাও। আর দেখো তো কোথাও অপরিচালন ব্যয় আছে, আর কি কোথাও অপরিচালন ব্যয় আছে? এই যে দেখো একটা অপরিচালন ব্যয় আছে, কই, এই যে 15,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, লিখে রাখছি কিন্তু অপরিচালন ব্যয়, একটা অপরিচালন ব্যয় বাকি আছে, তো লিখে ফেলো যে আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য অপরিচালন ব্যয় 15,000 টাকা, ডিরেক্ট লিখে দিলা। তো 4,000 আর 15,000 কত 19,000। তো আমি কি বলছি যে অপরিচালন আয় যোগ হয় আর অন্যান্য ব্যয় বাদ যায়, বা অপরিচালন ব্যয় বাদ যায়। তো পরিচালন মুনাফা কত ছিল 17,500, এই দিকটা ভালো মতো খেয়াল করো। হ্যাঁ, পরিচালন মুনাফা ছিল, পরিচালন মুনাফা ছিল 17,500, এটার সাথে অপরিচালন আয় যোগ হলো 5,000, টোটাল কত 22,500, যেটা থেকে পরিচালন ব্যয়, সরি অপরিচালন ব্যয় বাদ দিল।
অপরিচালন ব্যয় টোটাল কত 19,000, তো বাদ দেওয়ার পর কত থাকে 3,500 টাকা। তো 3,500 টাকা হচ্ছে আমার নেট মুনাফা। বোঝা গেছে? ক্লিয়ার? প্রথমে সমস্যা হচ্ছে আর একটা সলভ করি, চলো তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেম অঙ্ক, এখানে বলছে নিট লাভ বা ক্ষতি বের করো, মোট লাভ দেওয়া আছে। তো নিট লাভ বা ক্ষতি বের করার জন্য আমার কি লাগবে, আমি যদি জাস্ট এটাই সলভ করে দেখাই, জাস্ট কি লাগবে আমার, পরিচালন ব্যয় লাগবে, অপরিচালন আয় লাগবে, অপরিচালন ব্যয় লাগবে, তাই তো? ওকে। পণ্য ক্রয় ও বিক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় পরিবহন বিক্রিত পণ্যের ব্যয়, এই যে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। আর এখানে 10 মাস আছে, তার মানে হিসাব হবে। এই যে বিজ্ঞাপন পরিচালন ব্যয়। প্রাপ্তি, সকল প্রকার প্রাপ্তি অপরিচালন আয়, মাথায় রাখবা, সকল প্রকার প্রাপ্তি অপরিচালন আয়। আর সকল প্রকার প্রদত্ত যদি লেখা থাকে, প্রদত্ত খরচ যদি থাকে, তখন সেটা অপরিচালন ব্যয়। সকল প্রকার প্রাপ্তি অপরিচালন আয়, সকল প্রকার প্রদত্ত যদি লেখা থাকে, প্রদত্ত খরচ যদি লেখা থাকে, তাহলে সেটা অপরিচালন ব্যয়। আচ্ছা, নগদ ব্যাংক জমা এগুলো সম্পদ, অনাদায়ী পাওনা সঞ্চিত, যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত, এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। অফিস সরঞ্জাম, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, এই ক্ষতি বা লাভ, ক্ষতি বা লাভ থাকলে, ক্ষতি হলে অপরিচালন ব্যয় আর লাভ থাকলে অপরিচালন আয়, এটা হচ্ছে অপরিচালন ব্যয়। সকল ধরনের ক্ষতি অপরিচালন ব্যয়, ঠিক আছে? আমরা এর আগে দেখছিলাম আগুন ও বিনষ্ট পণ্য, এটা এক ধরনের ক্ষতি, তাই অপরিচালন ব্যয় হয়েছিল। আর স্থায়ী সম্পদ বিক্রয়ের জন্য ক্ষতি হয়েছে, ক্ষতি থাকলে অপরিচালন ব্যয়। এখানে বলছে প্রাপ্য হিসাবে 10% হারে অনাদায়ী পাওনা রাখতে, সঞ্চিতি রাখতে হবে, যেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও পরিচালন ব্যয়ের মধ্যে পড়বে। আচ্ছা, পাওনাদারকে প্রদত্ত 10,000 টাকার চেক, 10,000 টাকার চেক প্রত্যাখ্যান হয়েছে, পাওনাদারকে প্রদত্ত 10,000 টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। তো এখানে কি বলছে যে পাওনাদারকে প্রদত্ত 10,000 টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে, মানে আমার অ্যাকাউন্টে টাকা নাই, আমার অ্যাকাউন্টে টাকা নেই, আমার ব্যাংক হিসেবে টাকা নাই, আমি দিছিলাম পাওনাদারকে, আমার যে পাওনাদার আছে আমার ব্যাংক অ্যাকাউন্টে 0, তাই সে আমার কাছে পেত 10,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা পেত। তা আমি তো কি করছি, আমি পাওনাদারকে পরিশোধ করে দিছি, ধরে রাখছি, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে নাই টাকা, ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা নাই। তো আমি তো কি করছি, আমি তো আমার প্রদেয় হিসাব কমায় রাখছি, কিন্তু এদিক দিয়ে তো চেক প্রত্যাখ্যাত হয়ে গেছে, কারণ আমার কি ব্যাংকের টাকা নাই। তো এটা কিসের সাথে তোমার ইম্প্যাক্ট ফেলবে, 10,000 টাকা আমার প্রদেয় হিসাব থেকে বাদ দিয়ে দিছিলাম, তো প্রদেয় হিসাবের সাথে এটা হিসাব আছে, তো প্রদেয় হিসাবে স্টার দিয়ে রাখলাম। অফিস সরঞ্জামের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে, তো এটা অবচয় আছে অফিস সরঞ্জামের উপর, তার মানে এটা পরিচালন ব্যয় যাবে। তো অ্যানালাইসিস ডান। এখন আমরা কি করব, পরিচালন ব্যয় খুঁজবো আর অপরিচালন আয় যোগ করব, অপরিচালন ব্যয় বাদ দিব, ঠিক আছে? এখানে রেওয়া মিল আর ইয়া মিলায়, সমন্বয় মিলায়। তো মোট লাভ কত, মোট লাভ কত 1,35,000 টাকা। কি বাদ দিব, পরিচালন ব্যয় বাদ দিব, ঠিক আছে? পরিচালন ব্যয়ের মধ্যে কি আছে, প্রথমে বেতন আছে, বেতন কত, বেতন কয় নম্বরে, 4 নম্বরে, 1 2 3 4, 4 নম্বরে 35,000 টাকা। তো এখানে বলছে 10 মাস, তার মানে 10 মাসের দেওয়া আছে, তার মানে 2 মাসের বেতন আমার বাকি আছে, বকেয়া আছে। হ্যাঁ, তো বকেয়াটা যোগ হয়, আমি কি বলছিলাম, বকেয়াটা যোগ হয় এবং অগ্রিম বিয়োগ হয়, বকেয়া যোগ হয় এবং অগ্রিম বিয়োগ হয়। তো 35,000 ভাগ 10 গুণ 2, এই হচ্ছে তোমার হিসাব। এটা বকেয়াটা কিভাবে বের করছে, 35,000 ভাগ 10 গুণ 2, যেহেতু 2 মাসের বকেয়া আছে, 10 মাসের টাকা দিছে এবং 2 মাসের বকেয়া আছে, তাহলে কত হয় 35,000 ভাগ 10 গুণ 2, 7,000 টাকা। বেতনের সাথে বকেয়াটা যোগ হয়ে কত হলো, 42,000 টাকা। তাহলে বেতনের কাজ ডান, বেতনের কাজ ডান। পরিচালন ব্যয় দিয়ে দিছি, লিখে দিছি, তাহলে এটা কেটে দিবা, যেটা লিখে দিবা সেটা কেটে দিবা, যেটা কাজ হয়ে যাবে ওটা কেটে দিবা। হ্যাঁ, বিজ্ঞাপন, বিজ্ঞাপন হচ্ছে কত, বিজ্ঞাপন হচ্ছে 18,000 টাকা। পরিচালন ব্যয়, বিজ্ঞাপনের সাথে কিছু নাই, স্টার মেস্টার কিছু নাই, তার মানে বিজ্ঞাপন ডিরেক্ট লিখে দিবা 18,000 টাকা সেকেন্ড কলামে। তো লিখে দেওয়ার পরে কি করবা, কেটে দিবা। হ্যাঁ, বিজ্ঞাপন লেখো, এই যে বিজ্ঞাপন ডিরেক্ট দেখো সেকেন্ড কলামে বসাইছে 18,000 টাকা, দেখছো মাথায় ঢুকতেছে, 18,000 টাকা ডিরেক্ট বসাইছে। তো বিজ্ঞাপনের কাজ ডান।
বিজ্ঞাপনের কাজ ডান, পরিচালন ব্যয় আর কি আছে, এই যে অনাদায় পাওনা সঞ্চিতি। আমি কি বলছি সবসময় যে রেওয়া মিলে যে অনাদায় পাওনা সঞ্চিতি থাকবে সেটা হচ্ছে পুরানো, এবং সমন্বয় যে অনাদায় পাওনা সঞ্চিতি থাকবে সেটা হচ্ছে নতুন। নতুনটা থেকে পুরানোটা বাদ যাবে, নতুনটা থেকে পুরানোটা বাদ যাবে। তো এখানে পুরাতনটা আছে, তো আমাকে আগে নতুনটা দেখতে হবে, নতুনটা কত। হ্যাঁ, এই যে নতুনটা, এই যে পরিচালন ব্যয় আছে, পরিচালন ব্যয় আছে, হ্যাঁ পরিচালন ব্যয় আছে। প্রাপ্য হিসাবের উপর 10% হারে অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে। তো প্রাপ্য হিসাব কত ছিল, প্রাপ্য কত, প্রাপ্য এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ছিল 45,000 টাকা, প্রাপ্য হিসাব 45,000 টাকা। তো 45,000 টাকার মধ্যে তোমার 10% অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে। তো এটা হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। তো নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কত, 4,500। আর পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি কত, এই যে আমি বলছি রেওয়া মিলের ছকের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে পুরানো, পুরনো। হ্যাঁ, আর সমন্বয় যেটা থাকবে, সমন্বয় যে অনাদায় পাওনা সঞ্চিতিটা থাকবে এটা হচ্ছে নতুন, সেটা হচ্ছে কি নতুন। তো নর্মালি আমি যদি ব্রড সেন্সে বলি, নর্মালি সিস্টেম হচ্ছে তোমার নতুন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, এই হচ্ছে তোমার সিস্টেম অনাদায় পাওনা বের করার। হ্যাঁ, তো এখানে যেহেতু তোমার অনাদায় পাওনা টাওনা নাই, ডিরেক্ট সঞ্চিতি আছে, তাই নতুন অনাদায় পাওনা সঞ্চিতি থেকে জাস্ট পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতিটা বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা তোমরা ব্র্যাকেট দিয়ে দিবা, 3,000 টাকাটা ব্র্যাকেট দিয়ে দিবা। আর 4500 টাকা কিভাবে পাইছো, 45,000-এর 10%, এটা এভাবে ব্র্যাকেট দিয়ে লিখে দিবা সবসময়। হ্যাঁ, তো এটা কাজ শেষ। তো এই পরিচালন ব্যয়ের কাজ শেষ, পরিচালন ব্যয় ক্রস দিয়ে দিলাম। এই পরিচালন ব্যয়ের কাজ শেষ, পরিচালন ব্যয় ক্রস দিয়ে দিলাম। অফিস সরঞ্জামে এখানে পরিচালন ব্যয় আছে, অফিস সরঞ্জামের যেহেতু স্টার আছে তার মানে আমার নিচে দেখতে হবে কি আছে। তো অফিস সরঞ্জামের উপর 10% আর অবচয়, তো 2,70,000 10% কত, 27,000 টাকা। এই যে দেখো অফিস সরঞ্জামের অবচয় 27,000 টাকা ডিরেক্ট সেকেন্ড ঘরে বসাইছে। হ্যাঁ, তো বসালাম, বসানোর পর আমার হচ্ছে পরিচালন ব্যয় কি আর আছে এখানে, আর কোথাও পরিচালন ব্যয় আছে, এটা ক্রস এটা ক্রস এটা ক্রস এটা ক্রস, আর কোথাও পরিচালন ব্যয় আছে, এটা অফিস সরঞ্জামও বসায় ফেললাম ক্রস, আর কোথাও আছে পরিচালন ব্যয় নাই। তো পরিচালন ব্যয় সব যোগ করে ফেলো, 42,000, 18,000, 1,500, 27,000 যোগ করলে কত হচ্ছে, 88,500। তো পরিচালন ব্যয়টা আমার মোট লাভ থেকে কি হবে, বাদ যাবে। তো 1,35,000 মাইনাস 88,500 সমান সমান 46,500, 46,500। 46,500টা কি আমার কি পরিচালন মুনাফা। তো পরিচালন মুনাফার সাথে কি যোগ হয়, অপরিচালন আয় যোগ হয় এবং অপরিচালন ব্যয় বাদ যায়। তো দেখো অপরিচালন আয় কোথায় আছে আমার এখানে, এই যে উপভাড়া প্রাপ্তি, অপরিচালন আয় বসাও 12,000 টাকা, বসায় কেটে দাও, বসানোর সাথে সাথে কেটে দিবা। হ্যাঁ, তো উপভাড়া প্রাপ্তিতে যোগ করলা 12,000, 58,500 টাকা হলো। বাদ কি যাবে, অপরিচালন ব্যয় বাদ যাবে। তো অপরিচালন ব্যয় এখানে কি কি আছে, অপরিচালন ব্যয় এখানে একটাই আছে, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, অপরিচালন ব্যয়। তো অপরিচালন ব্যয় একটাই আছে, তো অপরিচালন ব্যয়টা দিলা, 3,000 টাকা বাদ দিলা, কেটে দিলা। হ্যাঁ, 3,000 টাকা বাদ দিলা, কেটে দিলা। এখন এখানে কি আর অপরিচালন আয় ব্যয় আছে, আর অপরিচালন আয় ব্যয় আছে, নাই, তার মানে আমার কাজ ডান। তো অপরিচালন ব্যয় বাদ দিলা, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ব্যয় বাদ দিলা, বাদ দিয়ে আমার কত থাকতেছে, নিট মুনাফা থাকতেছে। হ্যাঁ, নিট মুনাফা থাকতেছে কত, 55,500, 55,500। এই যে দুইটা ম্যাথ করায় দিলাম, দেখছো দুইটা ম্যাথই কিন্তু সিমিলার। এইভাবে ম্যাথ সলভ করতে করতে তোমার কনসেপ্টটা লাগে না, আর কনসেপ্ট দিয়ে কোনো লাভ হয় না। কনসেপ্ট মানে জাস্ট একটা ধারণার জন্য, বাট আলটিমেটলি তোমাকে বুঝতে হয় ম্যাথ সলভ করতে করতেই। ম্যাথ যত সলভ করবে মাথায় একটা প্যাটার্ন ঢুকে যাবে, ঠিক আছে। আর তোমাদের যেই টেকনিক দেখাই দিছে, এই টেকনিকটা এক্সাম হলে তোমার হাফ টাইম সেভ করে দিবে, হাফ টাইম, কোনো কথা নাই, জাস্ট হাফ টাইম, কিচ্ছু না। নেট লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য কি কি লাগে, মোট লাভ দিয়ে দেওয়া আছে, তাহলে মোট লাভ মাইনাস পরিচালন ব্যয়, মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় যোগ পরিচালন অপরিচালন আয় মাইনাস অপরিচালন ব্যয়। তার মানে আমার কি কি বের করতে হবে, পরিচালন ব্যয় খুঁজতে হবে, অপরিচালন আয় খুঁজতে হবে, অপরিচালন ব্যয় খুঁজতে হবে। তো তিনটা ধরে ধরে তুমি অ্যানালাইসিস করে দেখো কোনটার পাশে অপরিচালন আয়, কোনটার পাশে অপরিচালন ব্যয়, কোনটার পাশে পরিচালন ব্যয় লেখা আছে, অ্যানালাইসিস করো, ধরো কাটো, তারপরে এখানে স্টার্ট দাও, তারপরে হচ্ছে যেগুলো হয়ে যাবে ক্রস দাও, যদি কোনোটা বাকি না থাকে ম্যাথ শেষ, ইজি। ঠিক আছে, প্রথমে একটু মনে হবে মানে অ্যানালাইসিস করতেছে ভাইয়া, আমি তো টাইম ওয়েস্ট করতেছি, ওইদিকে আমার বন্ধু ম্যাথ করতেছে। তোমার বন্ধু ম্যাথ করতেছে, এই অ্যানালাইসিস ছাড়া, এই অ্যানালাইসিস ছাড়া কি হয় আমি তোমারে দেখাইতেছি। ধরো কিচ্ছু নাই, অ্যানালাইসিস কিচ্ছু নাই, তো করে কি মানে অ্যানালাইসিস ছাড়া একটা ছেলে বা একটা মেয়ে কিভাবে ম্যাথ সলভ করে আমরা একটু দেখি। ওকে, কি নিট লাভ, আচ্ছা নিট লাভের জন্য আমার কি লাগে,
নিট লাভের জন্য আমার হচ্ছে পরিচালন ব্যয় জানো, আমি মনে করি ও সব মাথার মধ্যে আছে। তো ও করে কি, আবার প্রারম্ভিক মজুত পণ্য দেখে, আবার ক্রয় বা পণ্য পণ্য বিক্রয় দেখে, আবার ক্রয় পরিবহন দেখে। এই সেম জিনিসটা ও 100 বার দেখে, আর তোমার দেখা লাগবে একবার। তুমি যখন দেখবা তুমি যখন দেখবা যে বেতনের পাশে পরিচালন ব্যয় লেখা আছে, তুমি যখন দেখবে বিজ্ঞাপনের পাশে পরিচালন ব্যয় লেখা আছে, তোমার চোখ তো অটো পরিচালন ব্যয়ের দিকে যাবে। তুমি আর প্রারম্ভিক মজুত পণ্য বাকিগুলো দেখবাই না, ওটা বাকিগুলো তোমার কাছে ইনভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, যখন ইনভিজিবল হয়ে যাবে তখন তুমি আরো দ্রুত ম্যাথ সলভ করতে পারবা। আর যে এইভাবে অ্যানালাইসিস করে যে ম্যাথ করবে না, তার কাছে এটা মনে করো অধরা একটা জিনিস। ঠিক আছে, ও একবার এখানে যাবে প্রারম্ভিক মজুত পণ্য কি বলে, এই যে এখানে একটা সমন্বয় দেখাই, এই যে প্রাপ্য হিসাবে 10%, ও প্রাপ্য হিসাব লিখে দিবে ডিরেক্ট। হ্যাঁ, এই যে প্রাপ্য হিসাব, এই যে প্রাপ্য হিসাব কত 45, ও ডিরেক্ট 45,000 টাকা লিখে দিবে। লেখার পর দেখবে ও শিট, এখানে প্রাপ্য হিসাবে 10% আবার অনাদায় পাওনা সঞ্চিতি আছে। এটা তো আমার মনে নাই প্রাপ্য হিসাব থেকে তোমার বাদ দিয়ে দেখাতে। তো এটা বাদ দিয়ে দেখাতে মনে নাই, আবার ও কাটবে, ওর খাতা একদম কাটাকাটিতে চলে যাবে। আর যে আগে অ্যানালাইসিস করবে ওর আর কোনো সমস্যা হবে না, ও জানে কোনটা কোন জায়গায় যাবে, কোনটা কোন বইতে যাবে। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা ম্যাথ সলভ করব আমরা। ঠিক আছে, আরেকটা ম্যাথ সলভ করব, তারপর একটা তোমাদের এইচডব্লিউ দিব। সেম ম্যাথ, মোট মুনাফা এত টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তো আমার সেম কাজ কি, সেম কাজ হচ্ছে কি লাগবে, পরিচালন ব্যয় লাগবে, তাই তো। প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় বিক্রয় মজুরি বাদ, প্রাপ্য হিসাব বাদ, পদবি হিসাব বাদ, এই যে মনিহারি খরচ পরিচালন ব্যয়। ঠিক আছে, মনিহারি খরচ পরিচালন ব্যয়, সাধারণ খরচ পরিচালন ব্যয়, তারপর হচ্ছে মূলধন আসবাবপত্র ব্যাংক জমা বাদ, ভাড়া পরিচালন ব্যয়, নগদ এটা হচ্ছে চলতি সম্পদ, বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপনের মধ্যে যাবে। বিজ্ঞাপন কই আছে, এখানে বিজ্ঞাপন নাই, তো এটা হচ্ছে পরিচালন ব্যয়, এখানে লিখে রাখতে হবে। অলিখিত বিক্রয় বিক্রয়ের সাথে যাবে, নগদ আর কিছু নাই, এই যে পরিচালন ব্যয়। হ্যাঁ, আর যেটা আছে অপরিচালন আয় ব্যয়, এখন খুঁজতে হবে অপরিচালন আয় কই, এখানে অপরিচালন আয় কিছু নাই। এই যে ঋণের সুদ আছে, ঋণের সুদ আছে, ক্রেডিট যেটা সুদ হচ্ছে ডেবিট, তার মানে হচ্ছে অপরিচালন ব্যয় হবে। ঠিক আছে, আর কোনো অপরিচালন আয় ব্যয় নাই, ঋণের সুদটাই শুধু আছে, অপরিচালন ব্যয়। কিভাবে বুঝলাম, ঋণ হচ্ছে ক্রেডিট আর ক্রেডিট যেটা সুদ ডেবিট, ডেবিট মানে অপরিচালন ব্যয়, ডেবিট মানে ব্যয় আর ক্রেডিট মানে আয়। আর যদি ডেবিট যেটা সুদ হতো, বিনিয়োগের সুদ হতো, তাহলে কি হতো, অপরিচালন আয়। মাথায় ঢুকছে? ওকে, এখন ম্যাথ করে ফেলি, ইজি আছে, ছোট ম্যাথ আছে। এই যে মোট মুনাফা 17,500 টাকা দিলাম, পরিচালন ব্যয়ের মধ্যে কি আছে আমার, মনিহারি খরচ আছে, আশেপাশে কোন স্টার মেস্টার আছে, আমার মনিহারি খরচ ডিরেক্ট বসাও, 7,000 টাকা ডিরেক্ট বসাও। এই যে মনিহারি খরচ ডিরেক্ট সেকেন্ড করে গেছে। সাধারণ খরচের সাথে কোনো স্টার আছে, তার মানে নিচে কোনো সমন্বয় আছে, তাহলে টেনশন নেওয়ার দরকার নাই, ডিরেক্ট সেকেন্ড করে বসাও। এই যে ডিরেক্ট সেকেন্ড করে বসালা, বসা তোমার কি করে দিতে হবে, এটার বাড়ি পাঠিয়ে দিতে হবে, কেটে দাও, কেটে দিছো। আচ্ছা, এখন পরিচালন ব্যয় দুইটা শেষ, দুইটাকে বাড়ি পাঠিয়ে দিছি। এখন কি, পণ্য বিতরণ, এটা কিসের নামে যাবে, বিজ্ঞাপনের নামে যাবে, বিজ্ঞাপন 3,500। এই দেখো বিজ্ঞাপন 3,500, সেকেন্ড করে বসাও, দিলা, ওকে দিলা, ওকে দেওয়া হলো। তাহলে বিজ্ঞাপনের বাড়ি পাঠিয়ে দাও, বিজ্ঞাপন কই, বিজ্ঞাপনের বাড়ি পাঠিয়ে দাও। তারপরে যে ভাড়া 3/4 অংশ, এখানে তার মানে সমন্বয় আছে। হ্যাঁ, 3/4 অংশ হচ্ছে ভাড়া আর 1 অংশ হচ্ছে বকেয়া, তোমার হচ্ছে বকেয়া অংশটা বের করতে হবে। তো ভাড়ার সাথে আমি কি বলছি যে বকেয়া অংশটা যোগ হয়, এখানে তোমার দেখে বুঝতে হবে, ভাড়া 3/4 অংশ দেওয়া আছে আর 1 অংশ হচ্ছে বাকি আছে, 1 অংশ কি বাকি আছে। আমরা বলছি যে বকেয়াটা সবসময় যোগ হয় আর অগ্রিমটা সবসময় বিয়োগ হয়, বকেয়াটা সবসময় যোগ হয়, অগ্রিমটা সবসময় বিয়োগ হয়। তো ভাড়া হচ্ছে 21,000 টাকা, ভাড়ার সাথে বকেয়া ভাড়াটা যোগ হবে, এখানে বলছে যে 21,000 গুণ বাই 4, 1 মিনিট, 21,000 গুণ বাই 3, এখানে কত অংশ বকেয়া আছে, 3/4 অংশ। হ্যাঁ, 3/4 অংশ তোমার কত হয়, 1000 গুণ 4। আচ্ছা আচ্ছা, 21,000 ভাগ 3 ভাগ 3। আচ্ছা,
তো 3 অংশটা হচ্ছে আমার বকেয়া আছে, হ্যাঁ 3/4 অংশ, 3/4। তো 3 অংশটা হচ্ছে আমার বকেয়া হিসেবে কাউন্ট হবে। তো দেখো 21,000 হচ্ছে তোমার টোটাল ভাড়া, 21,000 হচ্ছে টোটাল ভাড়া। এখানে বলছে ভাড়া দেওয়া আছে 3/4 অংশ, 3/4 অংশ, 3/4 অংশ হচ্ছে তোমার ভাড়া দেওয়া আছে। তো তোমার 3/4 অংশ ভাড়া দেওয়া আছে, তো এর মধ্যে 3 ভাগ হচ্ছে বকেয়া, 3 ভাগ হচ্ছে বকেয়া। তো তোমরা ডিরেক্ট 21,000-কে 3 দিয়ে ভাগ দিবা, 21,000-কে ডিরেক্ট 3 দিয়ে ভাগ করলে তোমার বকেয়া ভাড়ার পরিমাণ পাওয়া যাবে, হ্যাঁ 21,000-কে 3 দিয়ে ভাগ করলে তোমার বকেয়া ভাড়া পরিমাণ পাওয়া যাবে। তো 21,000-এর সাথে তোমার বকেয়া ভাড়ার পরিমাণটা যোগ হবে 7,000 হলো, তো টোটাল হচ্ছে 28,000 টাকা। টোটাল হচ্ছে 28,000 টাকা। আমরা জানি যে ভাড়ার সাথে বকেয়াটা যোগ হয়, ভাড়ার সাথে বকেয়াটা যোগ হয়, হ্যাঁ এটা তোমরা হয়তো বা বুঝতে পারো নি, আমি আবার একটু রিপিট করছি। এখানে বলছে ভাড়া, ভাড়া 3/4 অংশ, ভাড়া 3/4 অংশ। তো এখানে ভাড়া কত আছে 21,000, তাই তো 21,000। আমি যদি 3 অংশ দিই, 21,000-এর 3 অংশ কত ভাগ 3, 7,000। তো 7,000 টাকাটা হচ্ছে বকেয়া আছে, 7,000 টাকাটা হচ্ছে বকেয়া আছে। কিভাবে বুঝলাম, এখন কথা হচ্ছে তোমার কিভাবে বুঝলাম যে 7,000 অংশটা বকেয়া আছে। তো এখানে যদি 3/4 অংশ মানে 4 ভাগের 3 ভাগ যদি পরিশোধ করা থাকে, তার মানে আমার 1 ভাগ অপরিশোধিত আছে। তো আমি যদি 21,000-কে 3 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 1 ভাগ পাবো না। তো 21,000-কে 3 দিয়ে ভাগ দিলাম, আমরা কত পাচ্ছি 1 ভাগ। তো 1 ভাগটাই হচ্ছে আমার কি বকেয়া আছে, অর্থাৎ 4 থেকে 3 বাদ দিলে কত থাকে 1, এই 1 ভাগটা হচ্ছে আমার কি বকেয়া ভাড়া, ঠিক আছে। তো 21,000-কে ডিরেক্ট এরকম যদি অংশ থাকে তাহলে ডিরেক্ট তোমার প্রথমটা দিয়ে ভাগ দিবা, 3 দিয়ে ভাগ দিবা, তাহলে 1 ভাগেরটা পেয়ে যাবা। তো 1 ভাগ হচ্ছে আমার বকেয়া আছে। তো এখানে ভাড়ার সাথে বকেয়া ভাড়াটা যোগ হলো, টোটাল কত হচ্ছে 28,000 টাকা। আর বিজ্ঞাপনটা তো আগেই দিয়ে দিছি, বিজ্ঞাপন তো আমরা আগেই কমপ্লিট করে ফেলছি। তো বকেয়া ভাড়ার পাঠও শেষ, ভাড়া যোগ বকেয়া ভাড়া পরিচালন ব্যয় শেষ হয়ে গেল। তো পরিচালন ব্যয় কি আর আছে, আর কি খুঁজে পাচ্ছি কোথাও পরিচালন ব্যয় নাই, পরিচালন ব্যয় নাই। তো 7,000, 8,000, 28,000, 3,500। তো পরিচালন ব্যয় সব যোগ করো, যোগ করে পারবো হচ্ছে আমরা 46,500 টাকা, 46,500 টাকা, হ্যাঁ। তো একটা জিনিস দেখতেছি যে মোট মুনাফার থেকে পরিচালন ব্যয় বেশি, তার মানে আমার ক্ষতি হয়েছে। তো 46,500 থেকে 17,500 গেলে কত থাকে 29,000। তো এটা এখানে ব্র্যাকেট দিয়ে দিব, কারণ যেহেতু এটা ক্ষতি হয়েছে। তারপরে হচ্ছে আবার অপরিচালন ব্যয় আছে, এই যে দেখো ঋণের সুদ আছে, অপরিচালন ব্যয়। তো অপরিচালন ব্যয়টা কি হবে তোমার 20,000-এর কত, 20,000-এর 5%, 20,000-এর 10% হচ্ছে 2,000, 2,000-এর হাফ হচ্ছে 1,000। আর এখানে 666 কেন হচ্ছে, 667 কেন হয়েছে এটার হিসাব আছে, 4/23 আছে। আমি কি বলছি যে 1 যদি থাকে তাহলে ওই মাস সহ গুনবো, কিন্তু যদি 30 থাকে তাহলে পরের মাস থেকে গুনবো, তার মানে 5 থেকে কাউন্ট করবো, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 মাসেরটা কাউন্ট করবো, 8/12, হ্যাঁ। তাহলে এটার হিসাব হবে এইভাবে, যে হিসাব হবে এইভাবে, ভাড়া না সরি ঋণের সুদ, তাই তো 20,000-এর 5%, 20,000-এর 5%, 20,000-এর 5% গুণ কত, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 মাসের কাউন্ট হবে, তাই তো 8/12 গুণ 8/12। তো দেখো কত হয়, 20,000 গুণ 5%, 1,000 গুণ 8/12 কত হয় 666.67। তো আমরা 667 টাকা ধরবো। তো 667 টাকা ধরবো, এটা প্লাস হবে। কেন প্লাস হবে, কারণ এটাও মাইনাস ফিগার, 667ও মাইনাস ফিগার। তো 29,000 আর 667 প্লাস হবে। তো 29,667 এটা মাইনাস ব্র্যাকেটে রাখবা, যেহেতু এটা নিট ক্ষতি, আমার এখানে লাভ হয়নি, এখানে আমার ক্ষতি হয়েছে, এখানে আমার ক্ষতি হয়েছে। বোঝা গেছে, আস্তে আস্তে মাথায় ঢুকতেছে ম্যাথ, এই যে ঢুকে গেছে। এখন হচ্ছে তোমাদের একটা এইচডব্লিউ থাকবে, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, হ্যাঁ নিট লাভ বা ক্ষতি নির্ণয় করে, এটা তোমরা নিট লাভ বা ক্ষতি নির্ণয় করবা, এটা তোমাদের এইচডব্লিউ। একটা স্ক্রিনশট দিয়ে রাখো।
আমি সরে যাচ্ছি, এটা তোমাদের HW, ঠিক আছে? ওকে ফাইন। তো এখন আমরা পরের ম্যাথে চলে যাই, পরের টপিকে চলে যাই, পরের টাইপে চলে যাই। এখন আমরা যে টাইপটা সলভ করব এটা হচ্ছে নির্দিষ্ট বছরে আয় বিবরণ প্রস্তুত সেবা প্রদানকারী ব্যবসা। এটা একদম ইজি এবং এখান থেকে তোমার মানে আশ্চর্যজনকভাবে কোশ্চেন বেশি আসে। দেখো বিগত বছরে 17 বার কোশ্চেন আসে কিন্তু এখান থেকে। হ্যাঁ, তো এখানে আমরা জাস্ট আয় থেকে ব্যয় বাদ দিলেই কি মুনাফা পাওয়া যায়। এক ধাপ মানে কি জাস্ট আয় থেকে ব্যয় বাদ দেওয়া। জাস্ট এখানে আমার জাস্ট জানতে হবে কোনটা আয় কোনটা ব্যয়, দ্যাটস ইট, আর কিছু না, আর কিচ্ছু না। সেবা প্রদানকারী ব্যবসায় বুঝতে হবে যে কোনটা আয় আর কোনটা ব্যয়, আর কোনো কাজ নাই। বকেয়াগুলো যোগ হবে, অগ্রিমগুলো বিয়োগ হবে, এটাই, আর কিচ্ছু না। তো চলো আমরা সলভ করে আসি। হ্যাঁ, এই যে সমাপ্ত বছরের আয় বিবরণী প্রস্তুত করো। তো এখানে দেখো কি করছে, এই যে আয় থেকে জাস্ট ব্যয় বাদ দিছে। কি করছে, আয় থেকে জাস্ট ব্যয় বাদ দিছে, আয় থেকে ব্যয় বাদ দিছে। ওকে, তো এখন আমাকে জাস্ট কি চিনতে হবে যে ব্যয় কোনটা, ব্যয় কোনটা এবং আয় কোনটা। এখানে কোনো আর সেগমেন্ট নাই, অপরিচালন পরিচালনা, ব্যয় হলেই ব্যয়, হ্যাঁ, আয় হলেই আয়। তো এখানে দেখো সমাপ্ত বছরে আয় বিবরণ প্রস্তুত করতে বলছে। তো প্রথমে আমরা কি খুঁজবো, আয় খুঁজবো। হ্যাঁ, এখানে অগ্রিম, বীমা, সাপ্লাইজ আছে, প্রদেশ আছে, অনুপার্জিত ভাড়া। এই যে এখানে আয় দেখে তোমার মনে হবে যে এটা মনে হয় আয়, আসলে এটা আয় না। অনুপার্জিত ভাড়ার আর এক নাম হচ্ছে অগ্রিম আয়, আর অগ্রিম আয় হচ্ছে দায়। হ্যাঁ, এটা কিন্তু কোনো আয় না। এই যে ভাড়া আয়, ভাড়া আয় এটা দেওয়া আছে, যে আয় থেকে ব্যয় বাদ যাবে। ভাড়া আয় কত, ভাড়া আয় ৮০,০০০ টাকা, ভাড়া আয় ৮০,০০০ টাকা। ওকে, এখানে কোনো সমন্বয় আছে কিনা সেটা দেখতে হবে। তারপর হচ্ছে বেতন ও মজুরি, মেরামতের রক্ষণাবেক্ষণ খরচ, বেতন ও মজুরি দুইটাই হচ্ছে তোমার ব্যয়। তো এটা দুইটাই হচ্ছে ব্যয়। প্রতি মাসে ৩০০ টাকা হারে বীমা অতিক্রান্ত হয়। বীমা অতিক্রান্ত হয়, এটা বীমা থেকে বাদ যাবে। বীমা অতিক্রান্ত হয়, এটা বীমা থেকে, অগ্রিম বীমা থেকে যেটা অতিক্রান্ত হয় সেটা বাদ যাবে, এটাও তোমার ব্যয় হিসেবে বাদ যাবে। তারপর সাপ্লাইজ মজুদ আছে, সাপ্লাইজ হচ্ছে তোমার চলতি সম্পদ, এটা আসবে না। অবচয়, অবচয় এটা কাউন্ট হবে, বার্ষিক অবচয়টা কাউন্ট হবে, এটা তোমার ব্যয়। তারপরে হচ্ছে অনুপার্জিত ভাড়ায় অর্জিত হয়, যেটা অর্জিত হয় যা হিসাবের খাতা এখনো লিপিবদ্ধ করা হয়। এই যে অর্জিত ভাড়ায় কথা, এই যে এখানে স্টার্ট দাও, যেহেতু এখানে তোমার কি আছে, সমন্বয় আছে। আর বেতন বাবদ বকেয়া আছে, বেতনের সাথে বকেয়া যোগ হবে। বেতন কই, এই যে বেতন, এই বেতনের সাথে বকেয়া যোগ হবে, স্টার্ট দিয়ে রাখো। ভাড়াটিয়ার নিকটত ভাড়া বাবদ ৬,০০০ টাকা প্রাপ্য হয়েছে। তো এটা হচ্ছে প্রাপ্য, প্রাপ্য আয়। হ্যাঁ, তো প্রাপ্য থাকলে বুঝবা এটা সম্পদ, এটার সাথে আয়ের কোনো রিলেশন নাই। আর বন্ধকি ঋণের বার্ষিক সুদ হার, ঋণের সুদ, ক্রেডিটের সুদ, ক্রেডিটের সুদ কি তোমার ডেবিট। তো ডেবিট মানে ব্যয়, ডেবিট মানে ব্যয়। তো আমরা এখন দেখি, চলো সলভ করে ফেলি। নিট ভাড়া আয়, নিট ভাড়া আয় তোমার ৯০,৮০০ টাকা। ৯০,৮০০ টাকা আমরা কিভাবে বের করলাম, এখানে ক নাম্বারে তোমার মোস্ট প্রবাবলি নিট ভাড়া আয়টা বের করে দেওয়া ছিল। তো এখানে ভাড়া আয় কত, সরি ভাড়া আয় কত, এখানে ভাড়া আয় হচ্ছে ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা। তো ভাড়া আয়ের সাথে স্টার্ট দেওয়া আছে। হ্যাঁ, স্টার্ট দেওয়া আছে। তো এখানে বলছে যে অনুপার্জিত ভাড়া আয় ৪,৮০০ টাকা অর্জিত হয়, ৪,৮০০ টাকা অর্জিত হয়। তো এটা তোমার যোগ হবে, অর্জিত যেহেতু হয়েছে তার মানে এটা ভাড়ায়ের সাথে যোগ হবে। ৪,৮০০, ৮০,০০০ যোগ ৪,৮০০, ৮০,০০০ যোগ ৪,৮০০। তারপর হচ্ছে ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ এত টাকা প্রাপ্য হয়েছে, যোগ ৬,০০০, ৯০,৮০০। তোমার নিট ভাড়া আয় কিভাবে বের করলাম, এই যে দেখো, ভাড়া আয় ৮০,০০০, ভাড়া আয় ৮০,০০০ যোগ, এখানে কি বলছে যে স্টার্ট দেওয়া, তার মানে এখানে সমন্বয় আছে। জুন ৩০ তারিখের পূর্বে ৪,৮০০ টাকা অনুপার্জিত ভাড়ায়, অনুপার্জিত ভাড়ায় আমি কি বলছিলাম, অগ্রিম আয়। হ্যাঁ, অগ্রিম আয়, এখানে বলছে অগ্রিম আয়ের মধ্যে ৪,৮০০ টাকা অর্জিত হয়েছে, মানে এটা এখন ভাড়ার পার্ট, এটা এখন আর দায়ের পার্ট না। হ্যাঁ, অগ্রিম আয়ের অর্জিত হয়েছে। ধরো তোমাকে আমি সহজ করে দিই, বিষয়টা আরো ভালো মতো বুঝাই। তোমাকে আমি ৫ মাসের বেতন অ্যাডভান্স দিলাম। তোমাকে আমি ৫ মাসের ভাড়া, বেতন না ভাড়া, তোমাকে আমি ৫ মাসের ভাড়া অ্যাডভান্স দিলাম। এখন তুমি আমার কাছে দায়বদ্ধ এটা সেবা দেওয়ার জন্য।
তুমি আমার কাছে দায়বদ্ধ এটা সেবা দেওয়ার জন্য। অর্থাৎ 5 মাস তুমি আমার কাছে কোনো ভাড়া পাবা না। যখন 2 মাস অতিক্রান্ত হবে তখন ওই 2 মাসেরটা তোমার আয় হিসেবে কাউন্ট হবে, এটা তোমার দায় না। 2 মাস আমি বাসায় থেকে ফেলছি, তাই তো ওই 2 মাসটা হচ্ছে তোমার কি আয়। হ্যাঁ, তো তুমি আমার কাছে 5 মাসের ভাড়া আমি যখন তোমাকে একসাথে দিয়ে দিব ফ্রম ডে 0, মানে আজকে তোমাকে আমি 5 মাসের ভাড়া একসাথে মানে অ্যাডভান্স দিয়ে দিছি, তো আমি তো এখনো থাকি নাই, তো তুমি আমার কাছে দায়বদ্ধ। হ্যাঁ, তো আমি যখন 2 মাস থেকে ফেলবো তার মানে ওই 2 মাসেরটা ভাড়া তোমার অর্জিত হয়ে গেছে, তো ওই 2 মাসেরটা তোমার আয়, ওই 2 মাসেরটা তোমার দায় না, বাকি 3 মাসেরটা তোমার দায়। ওই 3 মাস এখন আমি থাকিনি। বুঝতে পারছো? আচ্ছা, যদি না বুঝতে পারো আবার ব্যাকওয়ার্ডে টেনে আবার ভালো করে কথাটা শোনো, তাহলে বুঝতে পারবা। এখানে বলছে অর্জিত হয়েছে, তাই এটা আয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো 80,000-এর সাথে 4,800 টাকা যোগ হবে, যোগ 4,800, যেহেতু অর্জিত হয়েছে, তো কত হচ্ছে 84,800। এটা হচ্ছে অর্জিত অংশ, অর্জিত আয়। হ্যাঁ, এটা হচ্ছে ভাড়া আয় যোগ অর্জিত আয়। তারপরে হচ্ছে ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ 6,000 টাকা প্রাপ্য হয়েছে, তো প্রাপ্য হয়েছে, তো প্রাপ্য আয় এটা হচ্ছে তোমার এক ধরনের সম্পদ, প্লাস হচ্ছে এটা আয়ের সাথে যোগ হবে, কারণ এটা আমার ভবিষ্যতে প্রাপ্য হবো, তো কি হয়েছে, এটা আমার আয়ের অংশ না, ভবিষ্যতের আয় না আমার এটা, তাই এটা প্রাপ্যটা যোগ হবে। তো প্রাপ্য আয় কত আমার? প্রাপ্য আয় হচ্ছে 6,000 টাকা। প্রাপ্য আয় হচ্ছে আমার 6,000 টাকা, 6,000 টাকা। তো 84,800, 84,800 যোগ 6,000 টাকা কত? 90,800 টাকা, 90,800 টাকা। তো এই 90,800 টাকাটা হচ্ছে আমার কি মোট সেবা আয়, মোট আয়। ঠিক আছে, তো ওটা মানে ক নাম্বারে এই ম্যাথে ক নাম্বারে মোস্ট প্রবাবলি পেয়েছিল, তাই নিট ভাড়া এটা এখানে খ না, এটা ক হতে প্রাপ্ত, মানে ক নাম্বারে বলছিল যে মোট আয়ের পরিমাণ কত। তো 90,800 কিভাবে পেলাম তোমরা তো দেখলাই, 90,800। এখন ব্যয় কি বাদ হবে, কোন কোন ব্যয় আছে চলো দেখে নি। এই যে দেখো, এই যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, এখানে ব্যয় লেখা, তো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের আশেপাশে কোনো স্টার নাই, তার মানে এটা ডিরেক্ট বলবে। ঠিক আছে, তো বসাও, এই যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আমি ডিরেক্ট বসায় দিলাম। তারপরে কি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ লিখে আমি কেটে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার বেতন ও মজুরি, বেতন ও মজুরি। তো এখানে তোমার স্টার হবে, স্টার কেন হবে, স্টার কেন হবে, বেতনের দেখো এই যে 30 তারিখে বেতন বাবদ বকেয়া রয়েছে 4,000 টাকা, তো এটা বেতনের সাথে অন্তর্ভুক্ত, তো বকেয়া সবসময় বেতনের সাথে যোগ হয়। তো বেতন ও মজুরি হচ্ছে 31,000 টাকা আছে, 31,000-এর সাথে 4,000 যোগ হবে, বকেয়াটা যোগ হবে, ওই যে নিচের যে সমন্বয় আছে বেতন বাবদ বকেয়া আছে 4,000 টাকাটা, এটা যোগ হবে। ঠিক আছে, তো এটার পাশে স্টার দিয়ে রাখবা, এগুলোর সমন্বয় আছে ওটা স্টার দিয়ে রাখবা। তো এই যে দেখো বেতন যোগ মজুরি, বকেয়া মজুরি যোগ করলাম, যোগ করে আমার কত হচ্ছে 35,000 টাকা, 35,000 টাকা। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে দেখো এখানে ব্যয় লেখা আছে, তার মানে এটা হচ্ছে খরচ। এখানে বলছে যে প্রতি মাসে 300 টাকা হারে বীমা অতিক্রান্ত হয়, তার মানে আমার 12 মাসে হিসাব করতে হবে, কারণ আমরা হচ্ছে বছরে হিসাব করি, আমরা হচ্ছে আর্থিক বিবরণী আর্থিক বছর শেষে হিসাব করি। হ্যাঁ, তো প্রতি মাসে 300 টাকা হলে 12 মাসে কত, 3 12 3600, 3600 টাকা হচ্ছে বিমা। হ্যাঁ, এই যে বিমা খরচ হচ্ছে 3600 টাকা, এই যে দেখছো, এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিবা যে 300 গুণ 12, 300 গুণ 12, 3600 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যয়। তারপর হচ্ছে তোমার 800 টাকা সাপ্লাইস মজুদ আছে, 800 টাকা সাপ্লাইস মজুদ আছে। তো এখানে বলছে যে জুন 30 তারিখে গণনা দেখা যায় যে 800 টাকা সাপ্লাইস মজুদ আছে, তো এখানে তোমার সাপ্লাইস আছে কত 3300 টাকা, 3,300 টাকা, আর এখানে মজুদ আছে কত 800 টাকা সাপ্লাইস মজুদ আছে, তার মানে 800 টাকা সাপ্লাই যে মজুদ আছে ওটা হচ্ছে অব্যবহৃত, আর বাকিটা হচ্ছে ব্যবহৃত। তো সাপ্লাইস খরচ কিভাবে হিসাব করব, আমরা হচ্ছে খরচটা হচ্ছে একটা জিনিস লিখে রাখো সবাই, যে সাপ্লাইস খরচ কাউন্ট করব হচ্ছে ব্যবহৃত অংশে, সাপ্লাইস খরচ হচ্ছে ব্যবহৃত অংশের, ব্যবহৃতটা। হ্যাঁ, আর সাপ্লাইস কোনটা চলতি সম্পদ, সাপ্লাইস চলতি সম্পদ হচ্ছে অব্যবহৃত অংশটা, অব্যবহৃত অংশটা হচ্ছে চলতি সম্পদ, অব্যবহৃত অংশটা হচ্ছে কি চলতি সম্পদ। এখানে দেখো বুঝো কথাটা বুঝো,
জুন 30 তারিখে গণনা দেখা যায় 800 টাকার সাপ্লাইস মজুদ আছে, 800 টাকার সাপ্লাইস মজুদ আছে, তার মানে এটা ব্যবহৃত না অব্যবহৃত, মানে ব্যবহার করা হয়নি, ব্যবহৃতগুলো তো বিক্রি করা হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা মজুদ আছে ওটা হচ্ছে অব্যবহৃত অংশ, এটা হচ্ছে চলতি সম্পদ। তো এই অব্যবহৃত অংশটা আমার বাদ দিয়ে দেখাতে হবে। তো সাপ্লাইস কত ছিল 3300, মজুদ অব্যবহৃত কত 800 টাকা, তাহলে 3300 থেকে 800 টাকা বাদ দিলে যা থাকবে এটাই হচ্ছে আমার ব্যবহৃত অংশ। তো সাপ্লাইস খরচ কিভাবে বের করলাম, 3300 হচ্ছে সাপ্লাইস কত ছিল, এই যে সাপ্লাইস ছিল 3300। এখন আমার খরচের অংশটুকু বের করতে হবে, অর্থাৎ ব্যবহৃত অংশটুকু বের করতে হবে। তো ব্যবহৃত অংশ কিভাবে বের করব, সাপ্লাইস মাইনাস অব্যবহৃত সাপ্লাই সমান সমান ব্যবহৃত সাপ্লাইস খরচ। হ্যাঁ, 3300 মাইনাস কত, কত টাকা ছিল 800 টাকা, 800 টাকা না, হ্যাঁ 800 টাকা, 3300 মাইনাস 800 দিলে কত থাকে 2500 টাকা থাকে। তো 2500 টাকাটা হচ্ছে আমার সাপ্লাইস খরচ। তো সাপ্লাইস খরচ হচ্ছে এটা হচ্ছে ব্যবহৃত অংশটা, এই 2500 টাকা হচ্ছে ব্যবহৃত অংশটা। হ্যাঁ, এই 2500 টাকা হচ্ছে ব্যবহৃত, তো ব্যবহৃত অংশটা হচ্ছে তোমার সাপ্লাইস খরচ, আর অব্যবহৃত অংশটা হচ্ছে কি তোমার অব্যবহৃত সাপ্লাইস হচ্ছে তোমার চলতি সম্পদ। তারপরে বলছে ঋণের সুদ, আচ্ছা বন্ধকি ঋণ, এখানে বলছে বন্ধকি ঋণ, ক্রেডিট জেরের সুদ ডেবিট না, তো ক্রেডিট জেরের সুদ ডেবিট, তো এটা তো এক ধরনের ব্যয়, দেখো পাশে ব্যয় লিখে রাখা হয়েছে। হ্যাঁ, তো বন্ধকি ঋণের বার্ষিক সুদের হার 9%। তো বন্ধকি ঋণ কত, বন্ধকি ঋণ 80,000 টাকা, 80,000-এর 9% দেখো কত হয়, 80,000 নাকি কত, বন্ধকি ঋণ কয় নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বরে 3 6 7 8 9, 80,000। হ্যাঁ 80,000 বন্ধকি ঋণ 80,000, 80,000-এর 9%, 80,000 গুণ 9% কত হয় তোমার, 80,000-এর 9% হচ্ছে 7,200 টাকা। এখানে বলছে বন্ধকি ঋণের বার্ষিক সুদ হার হচ্ছে 9%। এখানে তারিখ দেওয়া আছে, দেখো তারিখ দেওয়া আছে 1/1/23 সালে শুরু হয়েছে আর শেষ হয়েছে কত 6 মাসে শেষ হয়েছে। হ্যাঁ, তো 7,200 গুণ ভাগ 12, হ্যাঁ এখানে 6 মাসে হিসাব করতে হবে, এটা তোমার বোঝা লাগবে যে এই আর্থিক বিবরণী কোম্পানিটা শেষ করা হয়েছে হিসাব 30শে জুন পর্যন্ত, তো আমার টোটাল মাসের হিসাব হবে না, 6 মাসের হিসাব হবে। ঠিক আছে, তো ঋণের সুদ 1 থেকে শুরু করে, এখানে যেহেতু 1 তারিখের আছে তাই 1 থেকে শুরু করে হিসাব করতে হবে, 1 2 3 4 5 6, 6 মাসের। হ্যাঁ, তো এটা কিভাবে কাউন্ট হয়েছে, 80,000 বন্ধকি ঋণের সুদ 80,000 এর 9% গুণ 6/12। হ্যাঁ, এইভাবে হিসাব হয়েছে। তো 80,000 গুণ 9% গুণ 6/12, 3600 টাকা। তো এই যে 3600 টাকা হয়েছে। হ্যাঁ, তো বাদ গেল। তারপর হচ্ছে আমার যত ধরনের অবচয় আছে অবচয় বাদ যাবে। ঠিক আছে, তো এখানে বলছে অবচয়, দেখো এটাও ব্যয়, এই যে বার্ষিক অবচয় দালান 6,000 টাকা, সরঞ্জাম 2,400 টাকা। তো অবচয় হচ্ছে ব্যয়ের মধ্যে আমরা জানি, তো অবচয়টা অন্তর্ভুক্ত করে ফেলো, এই যে দালান 6,000 আর সরঞ্জাম 2,400 টাকা, তো টোটাল যোগ করে 8,400 টাকা হচ্ছে। তো এইটা বাদে আমার কিন্তু আয় ব্যয় নেই, বাকি যা আছে সব হচ্ছে কি তোমার সম্পদ, দায় বা মালিকানা সত্ত্ব। তো আমরা সব টোটাল ব্যয়গুলো যোগ করে ফেললাম, 13,000 35,000 3,600 2,500 3600 8,400 যোগ করলাম, 90,800 থেকে 66,100 বাদ দিলে 24,700 থাকে। তো 24,700 হচ্ছে আমার কি, 24,700 হচ্ছে আমার নিট সেবা আয়। হ্যাঁ, সেবা আয়, এই হচ্ছে আমার অ্যান্সার। চলো পরের আরেকটা সলভ করি, আরেকটা সলভ করি। তো এখানে আমার কি কি আছে, এই যে সাপ্লাইস খরচ আছে এখানে, এই যে অব্যবহৃত সাপ্লাই, তার মানে ব্যবহৃতটা বের করতে হবে। এখানে ব্যয়ের অংশ আছে, এখানে স্টার্ট দাও, বুঝবা যে এখানে ব্যয় আছে কিছু একটা। অগ্রিম ভাড়া সম্পদ, যন্ত্রপাতি, বেতন খরচ ব্যয়, সেবায় আয়, ঋণের সুদ, ক্রেডিট সুদ ডেবিট, ব্যয়, উত্তোলন মূলধন আছে, অনুপার্জিত সেবায়ের এত % উপার্জিত হয়েছে, এটা আয়ের সাথে যোগ হয়ে যাবে, সেবায়ের সাথে যোগ হয়ে যাবে। অব্যবহৃত সাপ্লাইস থেকে বাদ দিলে ব্যবহৃত পাবো। অগ্রিম ভাড়ার এত অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তো অগ্রিম ভাড়ার যে অংশটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে অগ্রিম ভাড়া, সেটা হচ্ছে ভাড়া আয়ের সাথে তোমার
ভাড়া আয় হিসেবে যোগ হয়ে যাবে। হ্যাঁ, এটা আয় হিসেবে যোগ হয়ে যাবে, অগ্রিম ভাড়া, তাই তো? অগ্রিম ভাড়া ভাড়া আয় হিসেবে যোগ হবে, এখানে স্টার্ট দিও, তার মানে এখানে কিছু একটা আছে। যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করে, যন্ত্রপাতি কই, এখানেও আছে, এটা কি ব্যয়, অবচয় কি ব্যয়ের মধ্যে, তো আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিব। তো চলো আমরা হিসাব করে ফেলি। এই যে দেখো আয়, সেবা আয় কত ছিল, 4,20,000 টাকা। এই যে আয় কোথায়, এই যে দেখো আয়, এই যে আয়, হ্যাঁ, আয়ের মধ্যে তোমার কত ছিল, 4,20,000 টাকা। এখানে স্টার আছে, তার মানে এখানে কিছু একটা আছে। তো কি আছে, অনুপার্জিত সেবায় 10,000 টাকা উপার্জিত হয়েছে, তার মানে এটা অর্জিত আয়। তো সেবায়ের সাথে অর্জিত আয়টা যোগ দাও, সেবায়ের সাথে অর্জিত আয়টা যোগ দাও। তো কত আসে, 4,30,000 টাকা। হ্যাঁ, 4,30,000 টাকা। এখন ব্যয়গুলো বাদ দিয়ে দিতে হবে, ব্যয়গুলো বাদ দিয়ে দিতে হবে, ব্যয়গুলো বাদ দিয়ে দিতে হবে। ব্যয় কোনটা কোনটা আছে, প্রথমে ব্যয় আছে সাপ্লাইস। হ্যাঁ, তো সাপ্লাইস আছে কত, 3,40,000 টাকা। এটা অব্যবহৃত কত, 60,000। তাহলে 3,40,000 থেকে 60,000 বাদ দিলে যা থাকবে এটা হচ্ছে ব্যবহৃত সাপ্লাইস। এই যে দেখো 3,40,000 থেকে 60,000 বাদ দিলাম, কত থাকে, 2,80,000 টাকা। আমি কি বলছিলাম, বকেয়া যোগ হয় এবং অগ্রিম বিয়োগ হয়। তো দেখো এখানে অগ্রিম বিয়োগ হয়েছে, আমরা আসি। বেতন খরচ, বেতন খরচ হচ্ছে 120% আছে। এই যে তোমার অ্যামাউন্টটা দেওয়া আছে, এটা বুঝো, ভালো মতো বুঝো। হ্যাঁ, বেতন খরচ যে 80,000 টাকা দেওয়া আছে, এটা হচ্ছে 120%, তার মানে 20% হচ্ছে অগ্রিম, 20% হচ্ছে অগ্রিম। তাহলে আমার খরচের অংশটা, অগ্রিম অংশটা বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে অগ্রিম অংশটা কিভাবে বের করব, 80,000 গুণ 20/120, এভাবে বের করতে হবে। হ্যাঁ, তাহলে 80,000 গুণ 20/120 কত, 13,333 টাকা। তো 13,333 টাকাটা বাদ দিয়ে দিব, এটা যেহেতু অগ্রিম, আমরা বলছি যে অগ্রিম বাদ এবং বকেয়া যোগ, বকেয়া হলে যোগ, অগ্রিম বাদ। তো 80,000 থেকে 13,333 বাদ দিলে 66,667 টাকা থাকে। তারপর আর কি কি আছে, ঋণের সুদ আছে। হ্যাঁ, এই যে দেখো ব্যয় লেখা আছে ঋণের সুদ। তো ঋণের সুদ কিভাবে বের করব, 2,80,000-এর 5%, 2,80,000 গুণ 5%, 14,000 টাকা। তো 14,000 কি হিসাব করব, ডিসেম্বর পর্যন্ত আছে, 6 থেকে হিসাব করব, 6, 7, 8, 9, 10, 11, 12, 6, 7, 8, 9, 10, 11, 12, 7 মাসের হিসাব করব। তাহলে 7/12 গুণ 7/12। হ্যাঁ, আচ্ছা, তাহলে কত আছে, 8,167 টাকা। ঋণের সুদ কিভাবে হিসাব করলাম, ঋণের সুদ, ঋণ কত, 2,80,000, 2,80,000 গুণ 5% গুণ কয়/12, 7/12, 7 মাসের, 6, 7, 8, 9, 10, 11, 12, 7/12। হ্যাঁ, 7/12। তো ঋণের সুদ কত হচ্ছে, 8,167 টাকা। তারপরে তোমার ভাড়া খরচ, এখানে বলছে অগ্রিম ভাড়া, এই যে আমি স্টার্ট দিছিলাম, অগ্রিম ভাড়া, সরি এখানে আয় হবে না, এখানে ব্যয় হবে, যেহেতু অগ্রিম ভাড়া দিছে, ভাড়াটা তো একটা খরচ, এটা তো আয় না, এখানে তো প্রাপ্ত ভাড়া লেখা নাই, প্রাপ্ত কথা থাকলে তোমার আয় হতো। হ্যাঁ, এটা ব্যয় হবে। তো অগ্রিম ভাড়ার যে অংশটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, 3/4 অংশ। অগ্রিম ভাড়া কত, 3 নম্বরে, তাই তো, 1,20,000, 1,20,000 গুণ 4 কত আছে, 90,000। তো মেয়াদ উত্তীর্ণ অংশটুকু সবকিছু কি, মেয়াদ উত্তীর্ণ যতটুকু হয়েছে ততটুকু হচ্ছে আমার ভাড়া খরচ। হ্যাঁ, যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে ততটুকু ভাড়া খরচ। তাহলে 1,20,000-এর 3/4, 3/4 কত হয়, 90,000। ঠিক আছে, তারপরে যন্ত্রপাতির অবচয় 10%, যন্ত্রপাতি কত, যন্ত্রপাতি ওই যে ব্যয় লেখা আছে দেখছো, 6 লাখ টাকা। তো 6 লাখের 10% হচ্ছে 60,000 টাকা, এই যে 60,000 টাকা। তাহলে ব্যয় আয় সবকিছু কিন্তু আমাদের দেওয়া হয়ে গেল, আয় থেকে ব্যয় বাদ দিয়ে দিলাম। তো বাদ দিলে আমার কি থাকতেছে, নিট ক্ষতি থাকতেছে। তো ক্ষতি নাকি আয় সেটা পরে দেখবো, আগে এগুলো যোগ করবা। হ্যাঁ, 2,80,000
৬৬,৬৬৭, ৮,১৬৭, ৯০,০০০, ৬০,০০০ যোগ করে কত হয় ৫,০৪,৮৩৪। এটা বাদ দিলে দেখবা এই যে তোমার ব্যয়টা আয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে ক্ষতি হয়েছে। তো ৭৪,৮৩৪ টাকা এটা হচ্ছে আমার নিট ক্ষতি। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিবা। যদি নিট ক্ষতি হয় ব্র্যাকেট দিয়ে দিবা, আর নিট আয় হলে কিছু ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। ব্র্যাকেট মানে মাইনাস, ব্র্যাকেট মানে বিয়োগ বা মাইনাস, ব্র্যাকেট মানে বিয়োগ বা মাইনাস। তো দুইটা করলাম। আচ্ছা, দুইটা ম্যাথ করলাম আমরা হচ্ছে সেবা এই ইয়ার থেকে। আর এটা হচ্ছে তোমরা এইচডব্লিউ করবা, এটা তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকবে। ঠিক আছে, এটা তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকবে। তো আমরা ডিরেক্ট এখন পরবর্তী টপিকে চলে যাব। আচ্ছা, পরবর্তী টাইপে চলে যাব। তো এখানে বলছে যে পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসার ক্ষেত্রে বহুধাপ বিবরণীর ক্ষেত্রে তোমার নির্ণয় করো, বিশদ আয় বিবরণী নির্ণয় করো, অর্থাৎ পুরাটা, হ্যাঁ, নির্দিষ্ট বছর আয় বিবরণী প্রস্তুত করো পুরাটা। তো এই টাইপের ক্ষেত্রে পুরাটা প্রস্তুত করতে বললে ঘাবড়ানোর কিছু নাই, তোমার পরিমাণ কম থাকবে। হ্যাঁ, আয় বিবরণী প্রস্তুত করতে বলছে, তো চলো আমরা আয় বিবরণী প্রস্তুত করি, বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তো এখানে ম্যাথ দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমার জাস্ট কি করতে হবে, বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তো এখানে প্রথমে কি নিট বিক্রয়, হ্যাঁ, এই যে বিক্রয়, নিট বিক্রয় ফেরত বাদ যাবে নিট বিক্রয় থেকে। নিট বিক্রয়ের আর কিছু আছে, সাপ্লাইজ মজুদ, সুদ বকেয়া, না নিট বিক্রয় আর কিছু নাই, তোমার নিট বিক্রয় শেষ। বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুদ আছে, এই যে বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয় আছে, ক্রয় আছে, যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। তো ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, বেতনের এখানে স্টার্ট দাও, বেতন হচ্ছে পরিচালন ব্যয়, মেরামত খরচ পরিচালন ব্যয়, ভাড়া খরচ পরিচালন ব্যয়। তো এগুলোর দরকার নেই আমার, জাস্ট অবশ্য পরে দরকার আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রদেয় নোট হচ্ছে ক্রেডিট যেটা সুদ কি ডেবিট, অপরিচালন ব্যয়। পঞ্জীবিত অবচয় পরিচালন ব্যয়। তারপর আর কি আছে, তারপর হচ্ছে সম্পন্ন মজুত পণ্য পরিচালন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, সম্পন্ন মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়। সরঞ্জামের উপর 10% হারে 10% বা অবচয় ধরতে হবে। সরঞ্জামের উপর অবচয়, তার মানে এটা পরিচালন ব্যয়। সরঞ্জামের অবচয় কি, পরিচালন ব্যয়। 1,800 টাকা সাপ্লাইজ মজুদ আছে, তার মানে এটা অব্যবহৃতটা হচ্ছে কোন জায়গায় যাবে, চলতি সম্পদে যাবে। তো এটা আমার দেখার বিষয় না চলতি সম্পদে কি যাবে, বিশদ আয় বিবরণীতে আমার জাস্ট ব্যবহৃত অংশটা দেখাতে হবে। তো সাপ্লাইজ থেকে, অফিস সাপ্লাইজ থেকে তোমার অব্যবহৃতটা বাদ দিলে আমরা ব্যবহৃত পাবো, তার মানে পরিচালন ব্যয় এটা। হ্যাঁ, প্রদেয় নোটের উপর সুদ বকেয়া রয়েছে, সম্পূর্ণ সুদ বকেয়া রয়েছে, তার মানে এটা হচ্ছে বকেয়া সুদ, অপরিচালিত পুরাটাই হচ্ছে বকেয়া। এটা পুরাটা বকেয়া। তো এটা মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ডিরেক্ট ম্যাথ করব। প্রথমে কি বলছি, নিট বিক্রয় বের করা লাগবে, তাই না? এই যে দেখো নিট বিক্রয়ের কয়টা অ্যামাউন্ট আছে, দুইটা। বিক্রয় আয় থেকে বিক্রয় ফেরত বাদ যাবে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ যাবে। বিক্রয় কত, 6,87,500 টাকা। এই যে দেখো বিক্রয় আয় কত, 6,87,500 টাকা। এটার থেকে বিক্রয় ফেরত বাদ যাবে। নিট বিক্রয়ের এই দুইটাই আইটেম, আর কোনো আইটেম আছে নাই, তো বাদ। তো নিট বিক্রয় আমরা বের করে ফেললাম। এটা কি বের করলাম, এই যে 6,79,500 টাকা, এটা কি, এটা হচ্ছে নিট বিক্রয়, লিখবা নিট বিক্রয়। আমি জাস্ট শর্ট টার্মে লিখলাম। এটা থেকে কি বাদ যাবে, বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে। ঠিক আছে, তো বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেম কই আছে, এই যে প্রারম্ভিক মজুদ পণ্য লেখো, ডিরেক্ট সেকেন্ড কলামে বসাও। এই যে প্রারম্ভিক মজুদ পণ্য ডিরেক্ট সেকেন্ড কলামে বসাইছো। আর বিক্রিত পণ্যের ব্যয় কই আছে, এই যে বিক্রিত পণ্যের ব্যয় যোগ ক্রয়, বসাও, ডিরেক্ট সেকেন্ড কলামে বসাইছো ক্রয়। তারপর বিক্রিত পণ্যের ব্যয় কই আছে, এই যে বিক্রিত পণ্যের ব্যয়, পাইছো, বসাও। সম্পন্ন মজুদ পণ্য একটা জিনিস মাথায় রাখবা, বাজার মূল্য ক্রয় মূল্যের মধ্যে যেটা কম, যে অ্যামাউন্টটা কম সেটা বসাতে হবে, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যে অ্যামাউন্টটা কম সেই অ্যামাউন্টটা তোমরা বসাবে, 55,000 টাকা বিয়োগ দিবা। তো সম্পন্ন মজুদ পণ্য বাদ দিলা। আর কোনো বিক্রিত পণ্যের ব্যয় লেখা আছে কোথাও, ডান না? ওকে, ডান। তাহলে হচ্ছে হিসাব করে ফেলো।
তো বিক্রিত পণ্যের ব্যয় সম্পন্ন মজুত পণ্য বাদ দিলে কত থাকতেছে 4,84,100 টাকা। তো এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো মোট মুনাফা থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলা, হ্যাঁ, মোট মুনাফা থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলা, বাদ দিয়ে কত থাকতেছে 1,95,400। এটা হচ্ছে আমার মোট মুনাফা। হ্যাঁ, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমার হচ্ছে মোট মুনাফা পাওয়া যায়। এখন মোট মুনাফা পেলাম, এখন আমার কাছে পরিচালন ব্যয় বাদ দেওয়া, অপরিচালন আয় যোগ করা যদি থাকে, আর অপরিচালন ব্যয় বাদ দেওয়া যদি থাকে। ঠিক আছে, তো এখানে আমার কি বসালাম, বেতন খরচ বসালাম, বেতনের সাথে কি যোগ করছি, বকেয়াটা যোগ করছি। তো দেখো এখানে বলছে বেতন কই, এই যে বেতন খরচ পরিচালন ব্যয় স্টার্ট দেওয়া, তার মানে এটা এখানে সমন্বয় আছে। তো 10 মাসেরটা দিছে, আর তার মানে কি বাকি 2 মাসের বকেয়া। তো বেতন কই 40,000 টাকা, তো বসাও 40,000 প্রথম ঘরে 40,000। তো 40,000-এর মধ্যে 40,000 হচ্ছে 10 মাসের বেতন। তো 40,000 ভাগ 10 কত, 4,000 টাকা গুণ 2 8,000 টাকা। 8,000 টাকা হচ্ছে বকেয়া বেতন। হ্যাঁ, এই যে 8,000 টাকা হচ্ছে বকেয়া বেতন। তো 40,000 যোগ 8,000 টোটাল হচ্ছে 48,000 টাকা। তারপরে মেরামত খরচ পরিচালন ব্যয় বসাও, ডিরেক্ট বসাও, কোনো স্টার মেস্টার নাই, ডিরেক্ট বসাও। পরিচালন ব্যয় কেটে দাও, বসায় কেটে দাও, এই যে মেরামত খরচ বসাইছো। তারপর হচ্ছে ভাড়া খরচ, কোনো কিছু আছে স্টার মেস্টার আছে নাই, বসাও কেটে দাও, এই যে ভাড়া খরচ বসালা। আচ্ছা, তারপরে হচ্ছে সাপ্লাইজ খরচ, এখানে সাপ্লাইজের এখানে কিন্তু অফিস সাপ্লাই এখানে পরিচালন ব্যয় লিখে রাখছিলাম, এখনো আমার হিসাব করা হয়নি। তো অফিস সাপ্লাইজ কত 4 নম্বরে, তাই তো 4 নম্বরে কি 6,200 টাকা আছে। 6,200 থেকে আমার এই অব্যবহৃতটা বাদ দিতে হবে, 6,200 মাইনাস 1,800, 6,200 মাইনাস 1,800 সমান সমান ব্যবহৃত অংশ 4,400। হ্যাঁ, 4,400, এই যে দেখো সাপ্লাইজ খরচ 4,400। আমি এখানে লিখে দিই, তোমাদের জন্য সুবিধা হবে হিসাব করতে যখন ম্যাথ করবা। এখানে অফিস সাপ্লাইজ কত ছিল 6,200 থেকে কত বাদ দিলাম, অব্যবহৃত অংশ হচ্ছে 1,800। 6,200 মাইনাস 1,800, 6,200 মাইনাস 1,800। ঠিক আছে, গেল। ভাড়া খরচ, তো পরিচালন ব্যয় এগুলো সব আমরা লিখে ফেললাম। পরিচালন ব্যয় কেটে দাও সব, যেগুলো ডান কেটে দাও, এটাও ডান। অবচয়, সরঞ্জামেরটা অবচয়টা আমরা লিখিনি। হ্যাঁ, তো আর অবচয়টা আমরা লিখিনি। অফিস সরঞ্জাম কত, অবচয় কত, পুঞ্জীভূত অবচয় সরঞ্জাম কত, 1 2 3 4 5 6, 6 নম্বর 3 4 5 6, 22,000। তো সরঞ্জামের অবচয় কত 16,300, তার মানে সরঞ্জামের অবচয় তোমার কিছু একটা আছে। ও এখানে বলছে সরঞ্জামের উপর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক 10% হারে অবচয় ধার্য করতে হবে। তো এখানে তাহলে স্টার হবে। হ্যাঁ, এখানে তোমার নিচে সমন্বয় আছে, এটা খেয়াল করতে হবে। তো 22,000, তাই তো পুঞ্জীভূত অবচয় 22,000, 22,000 গুণ 2200, 22,000 গুণ মাইনাস কত, এখানে 16,300, তাই তো। এখানে বলছে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক 10% হারে অবচয় ধরতে হবে। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তোমার কি হয়, প্রথম বছরেরটার উপর অবচয় বাদ দেওয়ার পরে সেকেন্ড বছরেরটা কাউন্ট করতে হয়। তো আমার অবচয় কত ছিল 22,000 টাকা। তো 22,000-এর 10% কত, 22,000-এর 10% হচ্ছে 2,200 টাকা। হ্যাঁ, 2,200 টাকা হচ্ছে তোমার অবচয়, এটা হচ্ছে প্রথম বছরের অবচয়। হ্যাঁ, 22,000 মাইনাস 2,200, 19,800, 19,800-এর 10% 1980, 1980। তাহলে 1980 2,200 মাইনাস 1980। এখানে বলছে তোমার যে ক্রমহ্রাসমান সরঞ্জামের উপর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক 10% হারে অবচয়
ধরতে হবে। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়ের একটা সূত্র আছে, তোমার কত আছে এখানে, সরঞ্জামের উপর। আচ্ছা, এখানে সরঞ্জামের অবচয়, তো সরঞ্জাম কত ছিল, এখানে তো আমরা ভুল করতেছি, হিসাবে ভুল করতেছি, নিচেরটা ধরতেছি। সরঞ্জাম কত ছিল, সরঞ্জাম ছিল হচ্ছে 1,85,000 টাকা। 1,85,000, তাই তো বলি এখানে এই সরঞ্জামের উপর হবে না, এটা তো পুরাতন। পুঞ্জীবিত অবচয় 22,000 টাকাটা পুরানো, হ্যাঁ 22,000 টাকাটা পুরানো। তো সরঞ্জাম কত, 1,85,000 টাকা। 1,85,000-এর 10% কত, 18,500 টাকা। 18,500 টাকা হচ্ছে তোমার সরঞ্জামের অবচয়। 18,500, 18,500। আর 1,85,000, 1,85,000 গুণ মাইনাস, আচ্ছা, তো 18,500 হচ্ছে তোমার সরঞ্জামের অবচয় 10%। 10% অবচয় কত আছে, 18,500। আর এখানে বলছে পুঞ্জীবিত অবচয় হচ্ছে, পুরাতন সরঞ্জাম হচ্ছে 22,000 টাকা। তো এখানে বলছিল তোমার, এখানে বলছিল যে সরঞ্জামের অবচয় কত আসতেছে, সরঞ্জামের অবচয় আসতেছে তোমার 16,300 টাকা। 16,300 টাকা। তো তোমার এখানে হিসাব হয়েছে 18,500, 1,85,000 গুণ মাইনাস 18,500 কত, 1,66,500। আমি একটু হিসাব করে নিই, 1,66,500, 1,66,500, তো 1,66,500 16,650, 16,650। তো 16,650 এখানে কত দিছে, 16,300। এখানে সরঞ্জাম নিয়ে কি আর কিছু আছে, সরঞ্জাম পূর্ব ক্রমহ্রাসমান পদ্ধতিতে বার্ষিক 10% হারে অবচয় নির্ণয় করো। সরঞ্জামের উপর আর কিছু নাই, সরঞ্জাম এই দুইটাই আছে, 1,85,000 আর এখানে তোমার 22,000 টাকা, পুঞ্জীবিত অবচয় 22,000 টাকা। তো মোস্ট প্রবাবলি এখানে পুঞ্জীবিত অবচয়টা তোমার আগেরটার সাথে যোগ করছে, এখানে আসতেছে 16,650 টাকা। কিভাবে আসতেছে আমি দেখাই। এখানে প্রথম বছরের যে অবচয়, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে হয় কি তোমার, প্রথম বছরের যে অবচয়টা বের হয় ওটা তোমার বাদ দিয়ে সেটার উপর আবার 10% নির্ণয় করতে হয়। হ্যাঁ, তো 1,85,000, 1,85,000, 1,85,000-এর 10% কত হয়, 18,500। তো 1,85,000 থেকে তুমি যদি 18,500 টাকা বিয়োগ দাও, 16,500 টাকা থাকে। হ্যাঁ, তো 16,500-র উপর আবার 10% দাও, এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি আর কি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তোমার অবচয়ের পরিমাণটা হ্রাস পাবে, অবচয়ের পরিমাণটা বছর গেলে কি হ্রাস পাবে। তো এটার 1,66,500-এর উপর আবার 10% কাউন্ট করলে 16,650 টাকা আছে। তো 16,650 টাকা আছে, এখানে দিচ্ছে 16,300, আমার হিসেবে আসে 16,650। এটা একটু তোমরা হল্টে রাখো, এটা আমার কারেন্টলি মনে পড়তেছে না, আমি তোমাদেরকে একটু শিওর হয়ে আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে। বাট আপাতত আমার হিসাব অনুযায়ী 16,650 পর্যন্ত আসতেছে। তারপরে হচ্ছে পরিচালন মুনাফা। তো আমাদের সব পরিচালন ব্যয় বের হয়ে গেল, পরিচালন ব্যয় এটা বাদে আর তেমন কিছু নাই, এই সরঞ্জামের অবচয় বাদে, সরঞ্জামের অবচয় বাদে তেমন আর কিছু নাই, পরিচালন ব্যয় তেমন আর নাই। তো 16,650 আসে। আর পরিচালন মুনাফা, হ্যাঁ পরিচালন মুনাফা পেলাম কত, 1,44,700, অর্থাৎ এই পরিচালন ব্যয়গুলো সব যোগ করে দিলাম, যোগ করে পাচ্ছি পরিচালন মুনাফা 1,44,700। পরিচালন ব্যয় বাদ দিলাম, 1,95,400 থেকে 1,44,700 বাদ দিলে থাকে 50,700 টাকা।
50,700 টাকা থাকে, এটা হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে পরিচালন মুনাফা থেকে তোমার ব্যয়গুলো বাদ যাবে, পরিচালন মুনাফা থেকে অন্যান্য ব্যয়গুলো বাদ যাবে, অপরিচালন ব্যয় বাদ যাবে। এখানে দেখো অপরিচালন ব্যয় একটা আছে, অপরিচালন আয় কোনো নাই। তো প্রদেয় নোটের 10%, তো প্রদেয় নোটের 10% হচ্ছে 4,000 টাকা। হ্যাঁ, এই যে প্রদেয় নোটের সুদ খরচ, এই প্রদেয় নোট 10%, 40,000-এর 10% হচ্ছে 4,000 টাকা। তো 40,000-এর 10% হচ্ছে 4,000 টাকা। তো 46,700 টাকা হচ্ছে আমার কি নিট মুনাফা। 46,700 টাকা হচ্ছে নিট মুনাফা। আর এটার হিসাব আমি তোমাদেরকে কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব নি, তোমরা আমাকে একটু মেসেজ দিও, হ্যাঁ, যে ভাই এই হিসাবটা কিভাবে হয়েছে দেখায় দেন। আমার হিসাব মতো এখানে 16,650 পর্যন্ত আসতেছে। আচ্ছা, তো এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। এই টাইপের তো আমরা 3টা ম্যাথ সলভ করলাম, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। হ্যাঁ, তো ডান আমাদের এই টাইপের ম্যাথ। আর এটা কি আছে, বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। দেখে এটা এইচডব্লিউ আর এটা এইচডব্লিউ থাকবে। বিশদ আয় বিবরণী আমাদের অনেক এনাফ ম্যাথ করা হয়েছে, বিশদ আয় বিবরণীর ম্যাথ আমরা করলাম। এখন হচ্ছে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর ম্যাথে যাব। বিশদ আয় বিবরণীর ম্যাথ হয়েছে, হ্যাঁ, এখন আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর ম্যাথে যাব। আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকেও তোমার কিন্তু কোশ্চেন আসছে, তো বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা একটু কোশ্চেনটা করে আসি, কোশ্চেনটা সলভ করে আসি। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয় থেকে তোমার 6 বারের মতো কোশ্চেন আসে। আর মোট মুনাফা বা ক্ষতি হচ্ছে একটা ছোট্ট একটা পার্ট, এটা থেকেও তোমার 9 বারের মতো কোশ্চেন আসছে। আচ্ছা, তো মোট মুনাফা ক্ষতি থেকে একটা কোশ্চেন আমরা সলভ করে আসি, এটাই করি। হ্যাঁ, এই যে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো মোট মুনাফার সূত্র কি, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা একটু সলভ করে ফেলি। এই যে প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর বিক্রয় হচ্ছে নিট বিক্রয় বের করার জন্য লাগে, মজুরি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে হচ্ছে বাকিটা বিক্রিত পণ্যের ব্যয় না, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় সম্পন্ন মজুদ পণ্য। অবচয়, আসবাবপত্র অবচয় বিক্রিত পণ্যের ব্যয়, আসবাবপত্র কই, যন্ত্রপাতির অবচয়, সরি, যন্ত্রপাতির অবচয় বিক্রিত পণ্যের ব্যয়। তারপর হচ্ছে অগ্রিম বেতন, বেতন, আচ্ছা বেতন হচ্ছে এটা বেতনের পার্ট, বেতন হচ্ছে পরিচালন ব্যয়। বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ এটা বিজ্ঞাপন এর সাথে যোগ হবে আর ক্রয় থেকে বাদ যাবে। তো ক্রয় থেকে যেহেতু বাদ যাবে, তো ক্রয়ের এখানে স্টার্ট দাও, ক্রয়ের এখানে স্টার্ট দাও। হ্যাঁ, এটা হচ্ছে পণ্য বিতরণ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আছে। ঠিক আছে, তো আমার কাজ কি, মোট মুনাফা বের করা। মোট মুনাফা বের করার সূত্র কি, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয়, বিক্রয় থেকে কিছু নাই, তো ডিরেক্ট বিক্রয়টাই হচ্ছে নিট বিক্রয়। বিক্রয় হচ্ছে 70,000 টাকা। তো নিট বিক্রয় লিখে ক্রস দিয়ে দিবা। হ্যাঁ, নিট বিক্রয় লিখে ক্রস দিয়ে দিবা। তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করবো। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়, ক্রয়ের এখানে স্টার আছে, তো এখানে দেখো ক্রয় থেকে 6,000 টাকা বিয়োগ দিবা। হ্যাঁ, ক্রয় থেকে 6,000 টাকা বিয়োগ দিবা। বিয়োগ দেওয়ার পরে মজুরি ইনক্লুড করবা। তারপর হচ্ছে আচ্ছা, এটা যন্ত্রপাতির অবচয় তো বিক্রিত পণ্যের ব্যয় না, এটা ভুল হয়েছে, যন্ত্রপাতির অবচয় হচ্ছে পরিচালন ব্যয়। তো এইটুকুই ম্যাথ, বেশি বড় ম্যাথ না। এই যে দেখো, বিক্রয়ে 70,000 টাকা দিলা, বা বিক্রিত পণ্যের ব্যয় কি, প্রারম্ভিক মজুদ পণ্য দিলা, ক্রয় থেকে দেখো পণ্য বিতরণটা বাদ গেছে 6,000 টাকা। এই যে দেখো পণ্য বিতরণটা বাদ গেছে, পণ্য বিতরণ এই যে পণ্য বিতরণ বিক্রিত পণ্যের ব্যয় 6,000 টাকা ক্রয় থেকে বাদ গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে মজুরি, মজুরি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই যে দেখো মজুরি বিক্রিত পণ্যের ব্যয় ইনক্লুড করলা। তারপর হচ্ছে সমাপনী মজুদ পণ্য মাইনাস দিয়ে দিলা। সমাপনী মজুদ পণ্য কই আছে, সমাপনী মজুদ পণ্য এই যে 26,000 টাকা মূল্যায়ন করা আছে, মাইনাস দিয়ে দিলা। এটা হচ্ছে তোমার মোট মুনাফা বের করা। তো এই টাইপের ম্যাথও কিন্তু প্রায় আসে, এই টাইপের ম্যাথ আসলে একদম ইজি, মানে এই টাইপের ম্যাথগুলো একদম সোজা সোজা হয় এবং ছোট ছোট হয়। তো এই টাইপের ম্যাথ আসলে অবশ্যই আগে অ্যান্সার করার চেষ্টা করবা। হ্যাঁ, আর্থিক বিবরণ যদি পরে অ্যান্সার করবা, পরে অ্যান্সার করার মধ্যে আবার দেখবা যে কোনটার ম্যাথ ছোট। এরকম মোট মুনাফা বের করতে বলছে, তার মানে একটা পার্ট বের করতে বলছে। হ্যাঁ, তো এগুলো ইজি আছে। তো এখন আমরা লাস্ট টাইপের ম্যাথ সলভে চলে যাই। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। তো এখান থেকে একটা ম্যাথ সলভ করে ফেলি। প্রারম্ভিক মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয় যোগ ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়, পরিবহন খরচ, পরিবহন খরচ
এটা পরিবহন খরচ, এটা কোন পরিবহন এটা বলা নাই। হ্যাঁ, যদি পরিবহন খরচ তোমার ডিরেক্ট দিয়ে দেওয়া থাকে, এটা পরিবহন খরচ কি অ্যাড করছে? হ্যাঁ অ্যাড করছে, তার মানে এটা হচ্ছে তোমার ক্রয় পরিবহন ধরছে, তো এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে হবে। একটা জিনিস মাথায় রাখবা, পরিবহন খরচ যদি এরকম শুধু পরিবহন খরচ থাকে, পরিবহন খরচ দুই প্রকার, একটা হচ্ছে বিক্রয় পরিবহন, একটা হচ্ছে ক্রয় পরিবহন। তো শুধু পরিবহন খরচ থাকলে সেটা ক্রয় পরিবহন ধরে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এর মধ্যে আর বিক্রিত পণ্যের ব্যয় নাই, বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয় থেকে বাদ যায়, তো এটা স্টার দিয়ে রাখবা, বুঝবা নিচে কিছু আছে। ধারে পণ্য ক্রয় এখন হিসাবভুক্ত হয়নি ৬০০০ টাকা, এটাও ক্রয়ের সাথে অ্যাড হয়, দুইটা স্টার, মানে ক্রয় নিয়ে দুইটা কাজ আছে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৩০০০ টাকা, এটা ক্রয় নিয়ে তিনটা কাজ পেলাম। হ্যাঁ, আর সম্পন্ন মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়। তো সবাই করে ফেলো, মোট মুনাফা নির্ণয় করো। এই যে বিক্রয় ১,৮০,০০০, বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় ৯২,৮০০ টাকা কিভাবে পেলাম? এই যে দেখো ৯২,৮০০ টাকা কিভাবে পেলাম, ক্রয় কত ছিল? ৯৫,০০০। তো এখানে কয়টা স্টার? ৩টা স্টার, মানে নিচে কাজ আছে। পণ্য বিতরণ -৫,২০০, -৫,২০০, ৯৫,০০০ -৫,২০০, ৮৯,৮০০। হ্যাঁ, ধারে পণ্য ক্রয় এখন হিসাবভুক্ত হয়নি, তার মানে এটা অলিখিত ক্রয়, এটা যোগ হবে, যোগ ৬,০০০, ৮৯,৮০০ যোগ ৬,০০০, ৯৫,৮০০, ঠিক আছে? আর মালিক কর্তৃক পণ্য উত্তোলন এত টাকা, ৩,০০০ টাকা বাদ যাবে, ৩,০০০ টাকা, ৯২,৮০০। বোঝা গেছে কি হয়েছে? এটা হচ্ছে অলিখিত ক্রয়, এর জন্য যোগ হয়েছে, ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, এটা হচ্ছে অলিখিত ক্রয়ের আরেক নাম। হ্যাঁ, তো এই হচ্ছে হিসাব, ৯২,৮০০ টাকার হিসাব, নিট ক্রয় হচ্ছে ৯২,৮০০, এই যে ৯২,৮০০, আর পরিবহন খরচ যোগ হবে, সম্পন্ন মজুত পণ্য বিয়োগ হবে ৫০,০০০ টাকা। তো মোট মুনাফা কত? ১,০৮,২০০ টাকা, মোট মুনাফা ১,08,২০০ টাকা। তো আমাদের তোমার বিশদ বিবরণী রিলেটেড সব ম্যাথ সলভ হয়ে গেল। এখন হচ্ছে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী থেকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো সলভ করব, প্লাস আর্থিক অবস্থার বিবরণী থেকেও ইম্পর্টেন্ট ধরে ধরে সলভ করব, আর বাকিটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, নাহলে অনেক লং ক্লাস হয়ে যাবে, তোমাদের জন্য অসুবিধা হবে। আচ্ছা, তো আর্থিক অবস্থার বিবরণী থেকে তোমার বিগত বছরে ৪২ বার কোশ্চেন এসেছে, যার মধ্যে ১৬ বার এসেছে তোমার কি নির্ণয় করো? মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। টাইপ ৩ থেকে এখন আমরা সলভ করব মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, তারপরে সেকেন্ড টাইপে সলভ করব দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয় করো, এটা ১৩ বার। তো এই দুইটা করলে তোমার মোটামুটি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে নির্দিষ্ট বছরের আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করব, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব সম্পূর্ণ, আর বাকিগুলো একবার দুইবার করে আসছে, ওগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তো প্রথম টাইপটা কি? মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, চলো। আচ্ছা, এখানে প্রথমে আছে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে, এটাও ১৩ বার আসছে, তো এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তো এটা আমরা আগে সলভ করি। হ্যাঁ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো দায় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে স্থায়ী দায়, মানে মেইনলি হচ্ছে স্বল্পমেয়াদী দায় আর দীর্ঘমেয়াদী দায়। তো এটা হচ্ছে চলতি সম্পদ, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, ক্রেডিট ক্রেডিট জেরের সুদ ডেবিট, ক্রেডিট জেরের সুদ ডেবিট, ডেবিটের বকেয়া, খরচের বকেয়া হচ্ছে চলতি দায়, খরচের বকেয়া চলতি দায়। মজুরি বেতন, খরচের বকেয়া চলতি দায়, বকেয়া বেতন আছে। বিজ্ঞাপন, প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ, প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়। এখানে কি বলছে? দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, তাই তো। আর দায় কি আছে? যে ঋণ, এখানে দীর্ঘমেয়াদী দায়ও আছে, দীর্ঘমেয়াদী দায়, ঋণটা একটা দীর্ঘমেয়াদী দায়, আর ঋণের বকেয়া সুদ হচ্ছে চলতি দায়। আচ্ছা, তারপরে বলছে যে দায় ও মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বর উপাদান কি কি? যে মূলধন, মস, মালিকানা সত্ত্ব আমরা নির্ণয় করবো মস দিয়ে, মালিকানা সত্ত্ব উত্তোলন মস। হ্যাঁ, উত্তোলন মস, মালিকানা সত্ত্ব, আর কিছু আছে? আর কিছু নাই। আচ্ছা, তারপরে সম্পন্ন মজুত পণ্য, সম্পন্ন মজুত পণ্য কিন্তু চলতি সম্পদ, চলতি সম্পদ আছে। হ্যাঁ, এটা ৫৫ থেকে ১৫,০০০ বাদ দিয়ে দেখাতে হবে। পণ্য বিতরণ বিজ্ঞাপন অবলোপন করো, প্রাপ্য হিসাবে এত টাকা আদায়যোগ্য নয়, এটা অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, ধার্য করে।
তো দায় ও মালিকানা সত্ত্বর এগুলাই আছে। তো চলো আমরা সলভ করে ফেলি। দেখো মালিকানা সত্ত্ব, মূলধন, মূলধন কত? 1,10,000 টাকা। এই যে মালিকানা সত্ত্ব, মূলধন 1,10,000 টাকা। লিখছো, কেটে দাও, লিখছো, কেটে দাও। হ্যাঁ, মূলধন 1,10,000 টাকা। নিট মুনাফা, নিট মুনাফা আমরা ক হতে পাইছিলাম, এটা ক এর অ্যামাউন্টটা দেওয়া আছে। হ্যাঁ, ক এর আমরা এর আগে সলভ করছিলাম। তো নিট মুনাফা এখন আর আলাদা করে বের করা সম্ভব না। নিট মুনাফা কয় নির্ণয় করতে বলছিল, হ্যাঁ সরি ক্ষয়ে নির্ণয় করতে বলছিল নিট মুনাফা। তো ক্ষয় যে অ্যামাউন্টটা পাইছিল ওইটা বসাবা। হ্যাঁ, ওইটা বসাবা। প্রথমে মালিকানা সত্ত্ব বের করছে, মূলধন যোগ নিট মুনাফা মাইনাস উত্তোলন, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ। হ্যাঁ, 1,03,500 টাকা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ। তো মালিকানা সত্ত্ব কেটে দিলাম। হ্যাঁ, উত্তোলন, মূলধন যোগ নিট মুনাফা যোগ উত্তোলন। তাহলে মালিকানা সত্ত্বের আর কোনো কিছু আছে? এই তিনটাই কিন্তু, মূলধন মাইনাস উত্তোলন আর নিট মুনাফা পাইছিলাম খ হতে। ঠিক আছে, তার কিছু আছে মালিকানা সত্ত্বের মধ্যে? নাই। তো মালিকানা সত্ত্ব নির্ণয় হয়ে গেছে, মালিকানা সত্ত্ব ক্রস হয়ে গেছে, মালিকানা সত্ত্ব নির্ণয় হয়ে গেছে। এখন হচ্ছে আমার দায় নির্ণয় করতে হবে, চলতি দায় আর স্থায়ী দায়। তো চলতি দায়গুলো আগে দাও। তো চলতি দায়গুলো আগে দাও। চলতি দায়ের মধ্যে কি কি আছে তোমার? চলতি দায়ের মধ্যে আছে প্রদেয় হিসাব। এই যে চলতি দায়, প্রদেয় হিসাব ডিরেক্ট বসায় দাও, এখানে কিছু নাই, ডিরেক্ট বসায় দাও। প্রদেয় হিসাব কত? 25,000 টাকা। প্রদেয় হিসাব 25,000 ডিরেক্ট বসায় দিছো। হ্যাঁ, এখন ঋণের সুদ বকে আছে, এই যে দেখো চলতি দায়। হ্যাঁ, ঋণের সুদ কত? ঋণ 80,000-এর 10%, 80,000 গুণ 10%। বকেয়া কতটুকু আছে? বকেয়া হচ্ছে 7, 7, 8, 9, 10, 11, 12, 1 তারিখ থেকে আছে। তো 6 মাসের কাউন্ট হবে, তো তার মানে 6 মাসের বকেয়া। হ্যাঁ, তো 4,000 টাকা হচ্ছে তোমার বকেয়া ঋণের সুদ, তো এটা চলতি দায়। তো এটা লেখো, এই যে দেখো 4,000 টাকা বকেয়া ঋণের সুদ চলতি দায়। তো এটা আমরা কিভাবে হিসাব করলাম দেখাই দিই একটু। 80,000-এর 10% ইন্টু 6/12, 80,000-এর 10% ইন্টু 6/12। ঠিক আছে, তারপর হচ্ছে বেতন, বেতনের বকেয়া কিভাবে? 2 মাসেরটা বকেয়া আছে, 10 মাসেরটা দিছে। হ্যাঁ, তো বেতন কত? বেতন হচ্ছে 30,000 টাকা। 30,000 ভাগ 10 ইন্টু 2, 30,000 ভাগ 10 এক মাসের পাবো ইন্টু 2, এক মাসের হচ্ছে 3,000 আর 2 মাসের হচ্ছে 6,000। তো 2 মাসের বকেয়া আছে 6,000। তো এই হচ্ছে আমার দায়, এবং 10% ঋণ পুরোটাই হচ্ছে দীর্ঘমেয়াদী দায় 80,000 টাকা। এই 10% ঋণ পুরোটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এটার মধ্যে আবার তারিখ কাউন্ট হবে না, তারিখ কাউন্ট হবে চলতি দায় নির্ণয় করার সময়। তো এইভাবে আমরা বসাই দিলাম। তো মোট দায় কত এবং মালিকানা সত্ত্ব কত? 1,03,500 হচ্ছে মালিকানা সত্ত্ব, 80,000 হচ্ছে আমার দীর্ঘমেয়াদী দায়, আর 35,000 হচ্ছে আমার চলতি দায়। তো টোটাল আসতেছে কত? 2,18,500 টাকা কি আমার মোট দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ গেল। এখন দেখো সেম ভাবে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। আমাদের কি কি উপাদান লাগবে? মশ। হ্যাঁ, মূলধন কই? এই যে উত্তোলন, মশ, মূলধন, মশ। ঠিক আছে, মূলধন মহাশা। আর কি আছে? অতিরিক্ত মূলধন, এই যে অতিরিক্ত মূলধন, এটা মহাশা মালিকানা সত্ত্ব। তার মানে মূলধনের এখানে স্টার দিবা, নিচে সমন্বয় আছে। মূলধনের উপর 6% সুদ, এটাও যোগ হবে মূলধনের সাথে, মূলধনের সুদ মূলধনের সাথে যোগ হবে। অর্জিত হয়েছে, আচ্ছা 5% হারে অবচয় ধার্য করতে হবে। ওকে, ডান। মশ। আর হচ্ছে দায়, দায় বের করতে হবে, তাই তো? চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। তো এখানে কি? অনুপার্জিত সেবায়, এটা হচ্ছে অগ্রিমায়। হ্যাঁ, অগ্রিমায় হচ্ছে চলতি দায়, অগ্রিমায় হচ্ছে চলতি দায়, চলতি দায়, চলতি দায়। আর হচ্ছে আর কি আছে? বকেয়া খরচ, খরচের অগ্রিম হচ্ছে চলতি সম্পদ, খরচের বকেয়া চলতি দায়। হাতে নগদ হচ্ছে চলতি সম্পদ, প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়। হ্যাঁ, তারপরে আর কি আছে? আর কিছু একটা নাই, মোটামুটি এটাই হচ্ছে আমার এটাই হচ্ছে আমার দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ। তো মালিকানা সত্ত্বটা আগে নির্ণয় করে ফেলি। তো দেখো মালিকানা সত্ত্বে তোমার কি আছে? স্টার আছে 2টা, তার মানে 2টা কাজ আছে মালিকানা সত্ত্বে। তো প্রথম কাজ কি? মালিকানা সত্ত্বের সাথে কি যোগ হয়েছে? অতিরিক্ত মূলধন যোগ হয়েছে 23,000 টাকা। এটা কোথায় পেলাম অতিরিক্ত মূলধন? এই যে দেখো অতিরিক্ত মূলধন 23,000 টাকা আনয়ন করা হয়েছে, তো এটা আমার যোগ হয়েছে। মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হয়েছে, আবার মূলধনের সুদ যোগ হবে। এখানে বলছে যে মূলধনের উপর 6% হারে সুদ ধার্য করতে হবে। তো মূলধন কত? 1,38,000 টাকা। 1,38,000 টাকা, এটার কত পার্সেন্ট? এটার হচ্ছে 6%, তাই তো? 1,00,000 গুণ 6%। আচ্ছা,
তোমার মূলধনের সুদ নির্ণয় করছে, মূলধনের সুদ নির্ণয় করছে। মূলধন কত এটা আগে বের করতে হবে। 1,38,000 টাকা মূলধন আর অতিরিক্ত মূলধন হচ্ছে 23,000 টাকা, তো টোটাল 1,68,000 টাকা। 68,000 টাকা, এটার কত পার্সেন্ট? 6%। তো মূলধনের সুদ কত আসতেছে? 1,61,000-এর 6%, 9,660। এখানে 9,660 হবে। মূলধনের সুদ কত হবে? 8,970 দিছে। 8,970 দিছে। তো এটা আমরা একটু দেখতে হবে যে এখানে আর কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, মালিকানা সত্ত্বের সাথে মূলধন 1 জুলাই 23 তারিখে 23,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন। তার মানে আচ্ছা, এটা হচ্ছে মূলধনের সুদ যে ধার্য করতে হবে, এই 23,000-এর টাকা, 23,000-এর উপর তোমার 6% সুদ ধার্য করতে হবে 6 মাসের। এখানে ঝামেলা আছে। দেখো মূলধন কত? মূলধন হচ্ছে 1,38,000 টাকা, তাই তো? 1,38,000 টাকা। 1,38,000-এর কত পার্সেন্ট? 6%। দেখো কত হয়। 1,38,000 গুণ 6%, 8,280 টাকা। এটা হচ্ছে মূলধনের সুদ প্রথম। এটা হচ্ছে পুরো বছরের উপর কাউন্ট হয়েছে। এখানে 1 জুলাই আছে, তার মানে 6 মাসের কাউন্ট হবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাসের কাউন্ট হবে। তার মানে 23,000-এর 6% গুণ 6/12। 23,000-এর 6% গুণ 6/12, 690 টাকা। তাহলে 690 যোগ 8,280 টাকা সমান সমান 8,970 টাকা। বুঝছো? এইভাবে হিসাব হয়েছে। তো এখানে অতিরিক্ত মূলধনের উপর 6 মাসের সুদ কাউন্ট করতে হবে, কারণ 1 জুলাই আনছে, আমার মাস্টার ডিসেম্বরে, জুলাই থেকে আনছে, তার মানে 6 মাসের উপর কাউন্ট হবে। 6 মাসের উপর মূলধনের সুদ কাউন্ট হবে। তো এখানে 8,970 কিভাবে হয়েছে বুঝছো? এটা 6 মাসের কাউন্ট করে কত আসে? 6 মাসের কাউন্ট করে কত আসে? 8,970 মাইনাস 8,280 টাকা, 690 টাকায় 690 যোগ 8,280 সমান সমান 8,970। এই যে 8,970 এভাবে আসছে। তো এটা আমি একটু লিখে দিই কিভাবে বের করছি। মূলধন 1,38,000-এর 6%, 1,38,000 6% যোগ 23,000 এর 6% গুণ 6/12। এভাবে তোমার হিসাব করে বের করা হয়েছে। এটা ব্র্যাকেটে দিয়ে দিবা। ঠিক আছে? 8,970 এভাবে আমরা পেলাম। তারপর হচ্ছে নিট ক্ষতি, এটা ক নাম্বারে বা খ নাম্বারে ছিল। নিট ক্ষতি তোমরা মাইনাস করে দিবা। তারপর উত্তোলন, উত্তোলন কই আছে? এই যে উত্তোলন আছে, মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, এটা মাইনাস করে দিবা। তার মানে মূলধনের সুদের কাজ শেষ, আমার মালিকানা সত্ত্বের কাজ শেষ। তো মালিকানা সত্ত্ব আমরা কত বের করলাম? 1,46,700, 1,46,600 টাকা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। হ্যাঁ, এখন আমরা চলতি দায় কত সেটা বের করব। চলতি দায়ের মধ্যে অনুপার্জিত সেবায় হচ্ছে আমার চলতি দায়। হ্যাঁ, তো অনুপার্জিত সেবায় হচ্ছে 16,000 টাকা। এখানে বলছে অনুপার্জিত সেবায় 6,000 টাকা উপার্জিত হয়েছে, তার মানে এটা বাদ দিয়ে দিতে হবে। 16,000 মাইনাস 6,000, 10,000 টাকা হচ্ছে আমার, এই যে 16,000 মাইনাস 6,000, 10,000 টাকা হচ্ছে আমার কি? অগ্রিম আয়। হ্যাঁ, বা অনুপার্জিত সেবা আয়। তারপর আর কি কি আছে? বকেয়া খরচ, চলতি দায় লিখে দাও। বকেয়া খরচ, বকেয়া খরচ হচ্ছে 3,000 টাকা, আর প্রদেয় হিসাব আছে, এই যে চলতি দায়। এই দুইটা হলে আমার হচ্ছে চলতি দায়ের পরিমাণ শেষ। তো মোট দায় এবং মালিকানা সত্ত্ব কত? 1,74,600 টাকা। ঠিক আছে? তো আমরা মোট দায় মালিকানা সত্ত্ব, এটা কিন্তু সব থেকে ছোট এবং ইজি ম্যাথ। তো তোমরা দুইটা আমরা দেখাই দিলাম। তো এটা হচ্ছে তোমার এইচডব্লিউ থাকবে, এটা এইচডব্লিউ তে প্র্যাকটিস করবা। আমি স্ক্রিনশট দিয়ে নাও সবাই। ওকে, ফাইন। এটা এইচডব্লিউ তে প্র্যাকটিস করবা। আর একটা এইচডব্লিউ দিচ্ছি। আচ্ছা, আর একটা এইচডব্লিউ দিচ্ছি না, আর এইচডব্লিউ নাই তোমাদের, এই একটা এইচডব্লিউ। এখন হচ্ছে কার্যকারী মূলধন এবং মালিকানা সত্ত্ব বিবরণী দুইবার করে আছে, এটা আমরা প্র্যাকটিস করব না, বেশি একটা ইম্পর্টেন্ট না। জাস্ট তোমরা
কার্যকরী মূলধন, মালিকানা সত্ত্ব বিবরণী সেম জিনিস, মালিকানা সত্ত্ব বিবরণী হচ্ছে সেম জিনিসটা তোমার ফলো করতে হবে। হ্যাঁ, ওখানে দায় এবং মালিকানা সত্ত্ব বিবরণী আছে, এখানে জাস্ট মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। তো এটা কার্যকরী মূলধন আর মালিকানা সত্ত্ব বিবরণী এই টপিকটা তেমন একটা ইম্পর্টেন্ট না, সো এটা আমরা স্কিপ করব। ঠিক আছে, তো মোটামুটি আমাদের কিন্তু আর্থিক অবস্থার বিবরণী কমপ্লিট করার মাধ্যমে মোটামুটি সব টাইপের ম্যাথ আমরা করছি। এখন সেকেন্ড বেস্ট যেটা আসছিল, মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো, এটা হচ্ছে 16 বার আসছিল। হ্যাঁ, এটা হচ্ছে প্রিভিয়াসলি 16 বার আসছিল মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। তো এখান থেকেও তোমার ম্যাথ আসে। তো এখানে আমরা মোট সম্পত্তি হচ্ছে কি চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ। তো চলতি সম্পদ স্থায়ী সম্পদ কোনগুলো, চলো আমরা অ্যানালাইসিস করে ফেলি। তো এটা হচ্ছে চলতি সম্পদ, নগদ প্রাপ্য হচ্ছে চলতি সম্পদ, অফিস সাপ্লাইস হচ্ছে চলতি সম্পদ, তারপরে হচ্ছে প্রদেয় হিসাব চলতি দায়, তারপরে হচ্ছে বকেয়া বেতন আছে এখানে, খরচের বকেয়া হচ্ছে চলতি দায়, তারপরে হচ্ছে সাপ্লাইস অব্যবহৃত সাপ্লাইস, এই যে অব্যবহৃত সাপ্লাইস হচ্ছে চলতি সম্পদ। সাপ্লাইস এখানে চলতি সম্পদ, আচ্ছা অব্যবহৃত সাপ্লাইস চলতি সম্পদ। হ্যাঁ, এটা মাথায় রেখো। আর কি আছে, আর তেমন কিছু একটা নাই। তো এইগুলোই মোট। আচ্ছা, এখানে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে বলছে, যা চলতি সম্পদগুলো কাউন্ট হবে আমার। হ্যাঁ, এই যে এগুলো কাউন্ট হবে, চলতি সম্পদ চলতি সম্পদ চলতি সম্পদ, এগুলোই কাউন্ট হবে। আর হচ্ছে সম্পূর্ণ মজুত পণ্য হচ্ছে চলতি সম্পদ, সম্পূর্ণ মজুত পণ্য চলতি সম্পদ। এগুলো হচ্ছে চলতি সম্পদ। আর অব্যবহৃত সাপ্লাই চলতি সম্পদ, এই যে এই কয়েকটা হচ্ছে তোমার চলতি সম্পদ। তো দেখো, স্থায়ী সম্পদ কি, সরঞ্জাম ছিল। সরঞ্জাম হচ্ছে আমার স্থায়ী সম্পদ 1,85,000 টাকা। তো 1,85,000 টাকা পুঞ্জীবিত অবচয় বাদ যাবে। পুঞ্জীবিত অবচয় কত, 22,000 টাকা হচ্ছে পুরাতনটা, 22,000 টাকা পুরাতনটা, এবং নতুনটা হচ্ছে 16,300 টাকা। ঠিক আছে, নতুন পুঞ্জীবিত অবচয় কি 16,300 টাকা। তো এখানে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 10% হারে অবচয় ধার্য করতে হবে। তোমার প্রাপ্য হিসাবের তোমার 10% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হবে। সূত্রটা কারেন্টলি আমার মাথায় আসতেছে না, সেম ম্যাথে একটু আগে আমরা আটকাইছিলাম। তো 16,300টা কিভাবে কাউন্ট হবে সেটা আমি তোমাদেরকে সলভ করে দিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে সলভ করে দিব, আমাকে জাস্ট একটা মেসেজ দিলেই হবে। তো সরঞ্জাম থেকে পুঞ্জীবিত অবচয়টা বাদ যাবে, 22,000 যোগ 16,300 কত হয়, 38,300 টাকা। তো 38,300 টাকাটা তুমি মাইনাস করে দিবা সরঞ্জাম থেকে, কারণ তোমার স্থায়ী সম্পদ থেকে সবসময় অবচয় অবলোপন বাদ যায়। তো 38,300 বাদ গেলে কত থাকে, 1,46,700 টাকা। এটা হচ্ছে স্থায়ী সম্পদ। সরঞ্জাম হচ্ছে আমার কি স্থায়ী সম্পদ, আর চলতি সম্পদ হচ্ছে এগুলা। হ্যাঁ, তো চলতি সম্পদ বসায় দাও, কি কি আছে। চলতি সম্পদের মধ্যে নগদ আছে, প্রাপ্য হিসাব, সাপ্লাইজ মজুদ, সমাপনী মজুদ। সমাপনী মজুদ, এই চারটা জিনিস আছে, নগদ, প্রাপ্য, অফিস সাপ্লাইজ, সমাপনী মজুদ। এই যে নগদ, প্রাপ্য, অফিস সাপ্লাইজ আর সমাপনী মজুদ, এই যে সমাপনী মজুদ, এগুলো হচ্ছে চলতি সম্পদ। ঠিক আছে, তো আমরা লিখে ফেলি। এই যে নগদ টাকা 28,700 যা আছে তাই বসায় দিবা, কোনো চেঞ্জ নাই। অফিস সাপ্লাইজ মজুদ কত, অফিস সাপ্লাইজ মজুদ আছে কত, 30,000 টাকা। এই যে অফিস সাপ্লাইজ কত, 42,000 টাকা আছে, তাই না। তো 42,000 টাকা আমরা কি বলছি, যে এখানে অব্যবহৃত অংশটা, অব্যবহৃত অংশটা হচ্ছে আমার চলতি সম্পদ। তো অফিস সাপ্লাইজ ছিল 42,000 টাকা, এখানে কত টাকা বাদ দিতে হবে, এখানে বাদ দিতে হবে তোমার হচ্ছে 1,800 টাকা। কত আছে এখানে, অফিস সাপ্লাইজ, আচ্ছা 4 নাম্বার, সরি 42 না, অফিস সাপ্লাইজ হচ্ছে 6,200 টাকা। হ্যাঁ, অফিস সাপ্লাইজ 6,200 টাকা, আর এখানে মজুদ আছে 1,800 টাকা। 1,800 টাকা, তাহলে 1,800 টাকাই তো হবে। অফিস সাপ্লাইজ মজুদ 1,800, হ্যাঁ 1,800 টাকায় আছে। 30,000 টাকা হচ্ছে প্রাপ্য হিসাব, সরি 30,000 হচ্ছে প্রাপ্য হিসাব। তো এটা হচ্ছে 1,800 টাকা হচ্ছে চলতি সম্পদ, দেখো লিখে রাখছিলাম 1,800 টাকা হচ্ছে চলতি সম্পদ। তো 1,800 দিলাম, তারপর হচ্ছে সম্পন্ন মজুদ পণ্য 55,000 টাকা। আমি বলছি যে সম্পন্ন মজুদ পণ্যের মধ্যে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটা কাউন্ট করতে হবে। তো কম হচ্ছে 55,000 টাকা, তো 55,000 টাকা আমরা কাউন্ট করব। হ্যাঁ, তো 55,000 টাকা কাউন্ট করলাম। তো টোটাল আমার সম্পত্তি কত আসতেছে, 2,62,200 টাকা। তো আমার চলতি সম্পদ যোগ করব এবং স্থায়ী সম্পদ যোগ করে যা আসবে সেটা হচ্ছে আমার মোট সম্পদ।
তারপরে দেখো মোট সম্পদের পরিমাণ, এটা আমরা অ্যানালাইসিস করে ফেলি দ্রুত। চলো, প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, যন্ত্রপাতি, স্থায়ী সম্পদ, সাপ্লাইস। হ্যাঁ, সাপ্লাইস এখানে তোমার চলতি সম্পদ আছে, ব্যাংক জমা চলতি সম্পদ, হাতে নগদ চলতি সম্পদ, সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। হ্যাঁ, যন্ত্রপাতির অবচয়টা বাদ যাবে যন্ত্রপাতি থেকে, স্থায়ী সম্পদ থেকে। অগ্রিম বেতন, অগ্রিম বেতন হচ্ছে, অগ্রিম খরচ হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ। এখানে চলতি সম্পদ একটা আছে, বেতনের এখানে স্টার দিয়ে রাখবো। বিনামূল্যে পণ্য বিতরণ, এটা কিছু নাই, তো আমরা ডিরেক্ট ম্যাথ করে ফেলি। চলতি সম্পদ কি কি আছে? প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব দিছো, কেটে দাও। আচ্ছা, প্রাপ্য হিসাবে যে চলতি সম্পদ দিছো, কেটে দাও। তারপরে কি আছে? সাপ্লাইস, সাপ্লাইস কত? 20,000 টাকা। সাপ্লাইস কত? এই যে এখানে সাপ্লাইস তোমার 20,000 টাকা, কেটে দাও। তারপরে ব্যাংক জমা দাও, হাতে নগদ দাও, যা আছে তাই বসায় দাও। এই যে ব্যাংক জমা, হাতে নগদ 10,000, 21,000, যা আছে তাই বসাই দিবা। সম্পূর্ণ মজুত পণ্য যেটা কম, আচ্ছা 26,000, একটাই আছে তো একটাই বসবে। তারপর হচ্ছে অগ্রিম বেতন, অগ্রিম বেতন কত? 5,000 টাকা বসলো। তো চলতি সম্পদ যে কয়টা আছে সব কেটে দাও, কাজ শেষ চলতি সম্পদের। চলতি সম্পদের কাজ শেষ। এখন হচ্ছে স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিবা। যন্ত্রপাতি কই? এই যে একটা স্থায়ী সম্পদ আছে, যন্ত্রপাতি থেকে পুঞ্জীবিত অবচয় কই? এই যে যন্ত্রপাতির উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। তো যা আছে যন্ত্রপাতি 58,000, 58,000-এর 10% বাদ দিয়ে দিবা, 5,800। 58,000-এর 10% হচ্ছে 5,800, বাদ দিলে 52,200 টাকা থাকে। তো চলতি সম্পদ সব যোগ করো এবং স্থায়ী সম্পদ যোগ করো, 1,32,000, আর 52,200 যোগ করলে 1,84,200 টাকা থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমার মোট সম্পদ। আর এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকবে, মোট সম্পদ। তো মোট সম্পদের উপর মোটামুটি আমরা ম্যাথ করলাম। এখন দেখি আর কি কি টাইপ আমাদের বাকি আছে। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, অর্থাৎ টোটাল আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করো। এটা থেকে একটা আমি ম্যাথ করাই দিচ্ছি, যেহেতু এটা একটু বড় ম্যাথ। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে, তার মানে এখানে আমার ফুল আর্থিক অবস্থার বিবরণী তোমার ফাংশন ভাবতে হবে। কি কি? চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, তারপর হচ্ছে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, তারপরে কি মালিকানা সত্ত্ব। হ্যাঁ, এই সবগুলো আসবে। তো এটা হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, উত্তোলনের মূলধন মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। এটা হচ্ছে স্থায়ী সম্পদ, তারপর হচ্ছে এটা চলতি দায়, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার চলতি সম্পদ। হ্যাঁ, চলতি সম্পদ। আচ্ছা, তারপরে কি আছে? এটা হচ্ছে চলতি সম্পদ। ভাড়া, উপভাড়া বকে, উপভাড়া হচ্ছে আয়, আয়ের অগ্রিম দায়, আর আয়ের বকে হচ্ছে সম্পদ, চলতি সম্পদ। হ্যাঁ, এটা হচ্ছে চলতি সম্পদ। উপভাড়া বকে হচ্ছে চলতি সম্পদ, আয়ের বকেয়া, আয়ের অগ্রিম দায় আর আয়ের বকেয়া চলতি সম্পদ। হ্যাঁ, চলতি সম্পদ। তারপরে হচ্ছে আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। ওকে, এখানে কিছু নাই, দাবচে ধার্য করা হয়েছে, এটা আসবাবপত্র থেকে বাদ যাবে। স্টার দিছো, তার মানে নিচে জিনিস আছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আর কিছু নাই। তো আমরা লিখে ফেলি, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী তোমার স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, হ্যাঁ, তারপরে মালিকানা সত্ত্ব। এখানে বেশি কিছু নাই, তো ডিরেক্ট আমরা হিসাব করি। এই যে দেখে স্থায়ী সম্পদে কি কি আছে? আসবাবপত্র, আসবাবপত্র থেকে আসবাবপত্র বিক্রয়টা বাদ যাবে। আসবাবপত্র এই যে এখানে বলছে 5,000 টাকা বিক্রয়ের মধ্যে, মানে বিক্রয়ের মধ্যে 5,000 টাকা আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। তো আসবাবপত্র কত? 60,000 টাকা। 60,000 থেকে আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা বাদ যাবে। তো আসবাবপত্র থেকে আসবাবপত্র বিক্রয় বাদ গেল, কত থাকে? 55,000। তো 55,000-এর উপরে আমার কত পার্সেন্ট ধরতে হবে? 10% ধরতে হবে। তো 55,000-এর 10% হচ্ছে 5,500। তো বিয়োগ দিলে 49,500 টাকা থাকে। তো এখানে আসবাবপত্র এখানে স্টার্ট দেওয়া ছিল, তার মানে নিচে আসবাবপত্রের সমন্বয় আছে। তো এখানে বলছে বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে, তার মানে বিক্রয় থেকেও আসবাবপত্র বিক্রয়ের টাকাটা বাদ যাবে। এবং আসবাবপত্র বিক্রয়ের যে টাকাটা, আসবাবপত্র বিক্রয়ের যে টাকাটা আসবাবপত্র থেকে বাদ যাবে, কারণ আসবাবপত্র বিক্রি করে ফেলছে, ওটা তো আর আসবাবপত্র অন্তর্ভুক্ত নাই, তাই 5,000 টাকাটা বাদ গেল। তো চলতি সম্পদ নিট প্রাপ্য হিসাব, এটা প্রাপ্য হিসাব করছে। হ্যাঁ, ক হতে প্রাপ্য 27,930, প্রাপ্য হিসাবে তোমার অনাদায় পাওনা আছে, অনাদায় পাওনা সঞ্চিত হিসাব করছে। তো কিভাবে হিসাব করছে আমি দেখাই দিই। প্রাপ্য হিসাব কত কত এখানে প্রাপ্য হিসাব 30,000, তাই তো? 30,000 মাইনাস অনাদায় পাওনা কত? 600 টাকা। 600 কত থাকে? 30,000
মাইনাস 600, 29,400, তাই তো? 29,400, 29,400 এটার উপর অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা নতুন 29,400 এর 10%, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,940, 29,400 মাইনাস 2,940, 26,460 টাকা। 26,460 টাকা। তো কত এখানে? আচ্ছা, 27,930 টাকা আছে এখানে প্রাপ্য হিসাবের সাথে। তোমার কোনো একটা কিছু যোগ হবে। প্রাপ্য হিসাব কত? 30,000, তাই তো? 30,000। আর এখানে বিক্রয়ের মধ্যে আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে, এটা যাবে না। তো অনাদায়ী পাওনা 600 টাকা, অনাদায়ী পাওনা 600 টাকা। তো নতুন অনাদায়ী পাওনাটা বাদ যাবে প্রাপ্য হিসাব থেকে। কত থাকে? 29,400। তো 29,400, আচ্ছা আমি তো ভুল দিছি, এখানে প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা, সরি। 29,400 এর পার্সেন্ট 1470, 1470। 27,930, ঠিকই আছে, 27,930। তো দেখো মিলছে কিনা? 27,930 টাকায় আছে প্রাপ্য হিসাবের নিট উদ্ধৃত। তো আমরা কিভাবে বের করলাম? 30,000 থেকে নতুন অনাদায়ী পাওনাটা বাদ দিলাম, 600 টাকা, 29,400 টাকা হলো। তো 29,400 এর উপর কত পার্সেন্ট? 5%। আমি 10% ধরছিলাম বলে, তো 5% হবে কত? 1470। টোটাল কত আসতেছে? 27,930 টাকা। তো এটাও বাদ গেল। হ্যাঁ, তো সিস্টেম হচ্ছে প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা বাদ, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা বা সঞ্চিতি যা আছে সব বাদ যাবে। তো 7,930 টাকা হচ্ছে প্রাপ্য হিসাবের উদ্ধৃত। তো প্রাপ্য হিসাব, নিট প্রাপ্য হিসাব এত, সমাপনী মজুত পণ্য আর অনাদায়ী উপভাড়া। অনাদায়ী উপভাড়া হচ্ছে আমার চলতি সম্পদ। তো দেখো আমি চলতি সম্পদ লিখছিলাম এখানে। হ্যাঁ, এই যে চলতি সম্পদ, উপভাড়া, উপভাড়া বকেয়া রয়েছে, এটা হচ্ছে চলতি সম্পদ, অনাদায়ী উপভাড়া। হ্যাঁ, আয়ের বকেয়া সম্পদ, আয়ের অগ্রিম দায় আর আয়ের বকেয়া সম্পদ, চলতি সম্পদ, উপভাড়া বকেয়া। তো বকেয়া উপভাড়া বা অনাদায়ী উপভাড়া হচ্ছে চলতি সম্পদ। তো টোটাল হচ্ছে 50,930 টাকা হচ্ছে তিনটা যোগ করে। তো আমরা স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ যোগ করে কত আসতেছে? 1,04,30 টাকা আসতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে মোট সম্পদ। এখন দায় ও মালিকানা সত্ত্ব, দায়ের মধ্যে কি কি আছে? দায়ের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে চলতি দায়। তো চলতি দায়টা আমরা লিখে দিলাম, চলতি দায় প্রদেয় হিসাব, ডিরেক্ট 3,600 টাকা বসায় দিলাম। দায় এটাই, মোট দায় হচ্ছে এটাই। হ্যাঁ, তারপরে মালিকানা সত্ত্ব কত? মালিকানা সত্ত্বের কয়টা উপাদান আছে? মালিকানা সত্ত্ব উত্তোলন ও মূলধন, উত্তোলন ও মূলধন একসাথে দেওয়া আছে। হ্যাঁ, তো মূলধন ও উত্তোলন একটাই আছে। তো মূলধনের সাথে নিট মুনাফা, ওটা প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া আছে নিট মুনাফায়, যে নিট মুনাফা 30,430 টাকা ধরে। তো আমরা কি জানি? মূলধনের সাথে নিট মুনাফা যোগ হয়। তো মূলধনের সাথে নিট মুনাফা তুমি যোগ দাও, নিট মুনাফা যোগ দিয়ে উত্তোলন বাদ দিয়ে দাও। উত্তোলন বাদ দিলে কত থাকতেছে তোমার? 96,830 টাকা, 96,830 টাকা, এবং চলতি দায় এত টাকা। তো টোটাল দেখবা মিলে যাবে আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্বের সাইডটা মিলে যাবে 1,04,30, 1,04,30 টোটাল মিলে গেলে বুঝবা যে অঙ্ক সঠিক। হ্যাঁ, তো এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা তোমরা এইচডব্লিউ করে নিবা, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, ঠিক আছে? তো এটার মাধ্যমে আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণীর তোমার লং ক্লাস শেষ হয়ে গেল। আর এখানেও আরেকটা ম্যাথ আছে, এটাও করবা, এটাও এইচডব্লিউ করবা, এটাও এইচডব্লিউ করবা। হ্যাঁ, তো এটার মাধ্যমে তোমাদের মোটামুটি আর্থিক বিবরণীতে যা যা আছে সব কিছু কাভার হয়ে গেল, কাভার হয়ে গেল। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের শেষ ম্যাথ ছিল। তো দুইটা এইচডব্লিউ দিলাম, আগে একটা দিলাম, 3টা 4টা 5টা, এখান থেকে টোটাল তোমাদের 5টা এইচডব্লিউ থাকলো। হ্যাঁ, 5টা বা 6টা হতে পারে, টোটাল 5টা বা 6টা এইচডব্লিউ হতে পারে। তো তোমরা যে কাজটা করবা, এইচডব্লিউ সবসময় আর্টস কম কমিউনিটি এই গ্রুপটাতে দিবা। নতুন অনেকেই আছো, বুঝো না,
আর্টস কম কমিউনিটি, এই গ্রুপটাতে দিবা, নতুন গ্রুপটাতে দিবা। আর্টস কম কমিউনিটি, নতুন গ্রুপ না, এটা পুরানো গ্রুপ। আর্টস কম কমিউনিটিতে এইচডব্লিউ সাবমিট করবা, নাহলে আমি বুঝি না যে কে এইচডব্লিউ সাবমিট করো বা না করো, তোমাদের ট্র্যাক রাখা যায় না। আর এইচডব্লিউ যারা সাবমিট করো তাদের অ্যান্সার আমি সবার আগে দিই, আর এইচডব্লিউ যারা সাবমিট করো না তাদের অ্যান্সারও দিই, বাট একটু দেরিতে দিই। হ্যাঁ, তো আশা করি তোমরা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণীর যতগুলো ম্যাথ আছে মোটামুটি সলভ করতে করতে ধরে ফেলেছো। আর কনসেপ্ট ক্লাস দেখলে তোমরা এই সলভিংগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে এবং আরও ভালো মতো বুঝতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।